কলকাতা 14ই জানুয়ারি বিকেল। নগমাকে অংশুমান ফোন করে বলেছিল 2-3 রাইস ক্লায়েন্টকে সঙ্গে করে নিয়ে আসছে। সেজন্য নগমা তার মেয়েদের মধ্যে বাছাই করে কয়েকজনকে সাজিয়ে রেখেছে। সে জানে খানদানি খদ্দের গলির মেয়েদের দিকে মুখ তুলেও তাকাবে না। তাদের দরকার 20-22 বছরের সুন্দরী মেয়ে। বুক পাছা হতে হবে ভারী আর কোমর হতে হবে পাতলা। তেমন মেয়ে এসব গলিতে থাকে না, তবে আশেপাশে অনেক বাড়িতেই তাদের পাওয়া যায়। একটা ফোন করে দিলেই তারা স্থানীয় ওরিয়েন্টাল গেস্ট হাউসে চলে আসে। সেই হোটেলে ঘন্টা পিছু ঘর ভাড়া করার বন্দোবস্ত রয়েছে। স্থানীয় পুলিশ হপ্তা পেলেই খুশি। তারা দেখতেও আসে না হোটেলে কে এলো আর কে গেল। ওরিয়েন্টাল গেস্ট হাউসের সামনে একটা দোকানে বসে নগমা কোল্ড ড্রিঙ্কে চুমুক দিচ্ছিল। শীত কিংবা গ্রীষ্ম সব ঋতুতেই ঠান্ডা পানীয় তার চাই। নগমার বয়স 45-এর কাছাকাছি। মোটাসোটা থলথলে চেহারা, সবুজ আর কমলা রঙের চুড়িদারের উপর রং জ্বলে যাওয়া একটা গোলাপি সোয়েটার। নগমা চিরকাল এরকম ছিল না। বিহার থেকে 12-13 বছর বয়সে যখন সে বিক্রি হয়ে এখানে এসেছিল, তখন তার চেহারা রোগা পাতলা ছিল। নগমার বাড়িওয়ালি মাসি তাকে তাড়াতাড়ি ব্যবসায় নামানোর জন্য হরমোন ইঞ্জেকশন দিত। সেই সঙ্গে যৌনাঙ্গের মুখ বড় করার জন্য শোলা জাতীয় কিছু টুকরো প্রবেশ করিয়ে ড্রামের জলে কোমর অবধি ডুবিয়ে বসিয়ে রাখত। 6 মাসের মধ্যে নগমার চেহারা 20 বছরের তরুণীর মতন হয়ে গেল। দেরি না করে ব্যবসায় নামিয়ে দেওয়া হলো তাকে। রোজ অন্তত 12-14 জন খদ্দেরকে তুষ্ট করতে হতো তাকে। উৎসবের মরশুমে সেটা দিনে 20 জনে গিয়েও দাঁড়াতো। ঋতুস্রাবের দিন 3-4 বাদ দিলে সারা বছর এই একই রুটিনে কাজ করতে হয়েছে নগমাকে। এই নগমা নিজেই 2টো বাড়ির মালিক। তার কাছে সব মিলিয়ে থাকে 11 জন মেয়ে। কিন্তু লাইন বাড়ির চেয়ে কলকাল নেটওয়ার্ক চালিয়ে নগমার উপার্জন অনেক বেশি। অংশুমানের মতন বেশ কিছু দালাল আছে যারা বাছাই করা খদ্দের ধরে নিয়ে আসে। একবার যারা আসে তারা মোটামুটি খুশি হয়েই এখান থেকে ফেরে। আল্লাহর রহমে ভালোই দিন কেটে যাচ্ছে নগমার। একটা গাড়ি এসে থামলো দূরে। অংশুমান নামলো গাড়ি থেকে। তাকে দেখে নগমা শরীরের আলসে ভাব ঝেড়ে ফেলে উঠে দাঁড়ালো। দামি সেডান গাড়ি নগমা চেনে। এসব গাড়িতে কারা চড়ে সেই ব্যাপারে তার স্পষ্ট ধারণা আছে। ভালোই কামাই হবে আজ। অংশুমান হাতছানিতে ডাকছে তাকে। গুটি গুটি পায়ে সে গাড়ির দিকে এগোলো। গাড়ি মে বাত হোগা, উঠো। নগমা বড়লোক ক্লায়েন্টের এরকম আচরণের সঙ্গে পরিচিত। মেয়েদের নিয়ে ফুর্তি করার দেদার লোভ থাকলেও লোকলজ্জার ভয়ে বেশ্যাপাড়ার কাছাকাছি গাড়ি থেকে নামতে চায় না এরা। গাড়ির ভেতরে বসে কথাবার্তা বলবে। নগমার মোবাইল থেকে মেয়েদের ন্যাংটো ছবি দেখে পছন্দ করবে। দরদাম ঠিক হয়ে গেলে মেয়েটাকে গাড়িতে তুলে নিজেদের ঠিক করা কোনো ফ্ল্যাটে বা হোটেলে নিয়ে যাবে। মেয়েটার নিরাপত্তার গ্যারেন্টি অংশুমানের, সেই জন্য চিন্তা নেই। কাজ শেষ হলে মেয়েটাকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দালালের। গাড়ির দরজা খুলে দিল অংশুমান। নগমা লক্ষ্য করল তার হাত কাঁপছে। হবে না, যা নেশা করা শুরু করেছে ছেলেটা, মনে মনে ভাবল নগমা। গাড়ির ভেতরে ড্রাইভার ছাড়াও 4 জন বসে। তাদের এক ঝলক দেখেই নগমা টের পেল এরা আর যাই হোক তার ক্লায়েন্ট নয়। এ কাদের নিয়ে এসেছে অংশুমান? কিছুক্ষণ আগে সে যখন ফোন করেছিল তখন তার গলা একটু কাঁপা কাঁপা লেগেছিল নগমার কাছে, কিন্তু ব্যাপারটাকে সে গুরুত্ব দেয়নি। এখন সে বুঝতে পারল এই লোকগুলো কৌশল করে অংশুমানকে দিয়ে তাকে ডেকে পাঠিয়েছে বলেই সে এত নার্ভাস হয়েছে। बुरा मत मानिए नगमा जी, हमें आपकी मदद चाहिए। आप लोग कौन हैं? हमसे क्या मदद चाहिए? हम लोग पुलिस से आए हैं नगमा जी। 3 आदमी ने एक बच्चे को किडनैप करके यही कहीं पे छुपा के रखा है। आपकी इधर बहुत जान पहचान है। वो बच्ची को ढूंढने के लिए आपकी मदद बहुत ज़रूरी है। नगमा, नगमा वो मेरी बच्ची है, मेरी बेटी है वो। नगमा। কিডন্যাপ শব্দটা শোনার সঙ্গে সঙ্গে নগমার মন ফিরে গেল অতীতে। মনে পড়ে গেল বিহার থেকে তার এক চাচা তাকে তুলে নিয়ে এসে বেচে দিয়েছিল কলকাতায়। মনে পড়ে গেল জনিপথ বড় করার জন্য শোলা ঢুকিয়ে তাকে যখন কোমর জলে ডুবিয়ে রাখা হতো তখনকার ভয়ঙ্কর যন্ত্রণার কথা। মনে পড়ে গেল তার শরীরের উপর একের পর এক অপরিচিত পুরুষ উঠে নিজেদের ইচ্ছা মতন স্বাদ মিটিয়ে নিচ্ছে। তাদের কারোর মুখে দুর্গন্ধ, কারোর গায়ে পচা ঘামের গন্ধ, কেউ ভরপেট মদ্যপান করে হড়হড়িয়ে বমি করে দিচ্ছে নগমার গায়ে। আর একটা বাচ্চার সঙ্গে এরকম হোক নগমা চায় না। অংশুমানের বাচ্চার সঙ্গে তো নয়। লাইনের মেয়েদের কথা আলাদা।
তারা সহজ রোজগারের পথ হিসেবে নিজেদের ইচ্ছায় এই পেশা বেছে নিয়েছে। তাদের নিয়ে নগমার মাথা ব্যথা নেই। আমাকে একটু সময় দিতে হবে স্যার। বেশি সময় নেই হাতে নগমাজি, কয়েকটা ঘন্টা আছে। এই কয়েক ঘন্টার মধ্যে বাচ্চাটাকে খুঁজে বের করতে না পারলে বহুত বড় বিপদ হয়ে যাবে। নগমা ভাবছিল শেষ কেউ কবে তাকে নগমাজি বলে সম্বোধন করেছে। মনে পড়ছে না তার। তবে পুলিশের লোক কোনোদিনই করেনি এ কথা ঠিক। তা বললে হয় স্যার? খিদিরপুর একটা বিশাল বড় জায়গা আছে। এখানে এক একটা বাড়িতে একসঙ্গে 100 জন 150 জন লোক করে থাকে। এখান থেকে বের করা কি আর সহজ কথা? নগমা, তুমি এই টাকাটা রাখো। তোমার সময় নষ্ট করছি আমরা, কিন্তু কিন্তু প্লিজ আমার মেয়েটাকে খুঁজে দাও নগমা। আমি জানি তুমি চাইলে এখানকার যে কোনো খবর 10 মিনিটে টেনে বার করতে পারো। আমার মেয়েটার খবর এনে দাও নগমা। টাকা তুমি তোমার কাছে রেখে দাও। সন্ধ্যাবেলা আমার সঙ্গে ধর্মতলায় দেখা করবে। আমি দেখছি কতটা কি করতে পারি। পুলিশের লোকগুলো নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলতে শুরু করলো। এতদিন ছোট বড় নানা ধরনের লোকজনের সঙ্গে মিশে নগমা ইংরেজি ভালোই বোঝে, তবে বলতে পারে না। সে বুঝল তার থেকে খবর জানাজানি হয়ে গেলে অপহরণকারীরা আরও বেশি সতর্ক হয়ে যাবে কিনা। এরা তাই নিয়ে চিন্তিত। আবার নগমাকে তার মতন কাজ না করতে দিলেও অপহরণকারীদের খুঁজে বার করা যাবে না। সবচেয়ে বড় কথা, অপরাধীরা ঠিক খিদিরপুরে লুকিয়ে আছে কিনা সে ব্যাপারেও কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। নিজেদের মধ্যে একটু আলোচনা করে পুলিশের এক অফিসার বললেন, आप काम पे लग जाइए नगमा जी, हम ठीक 7 बजे आपके लिए धर्मतला बस अड्डे पे इंतज़ार करेंगे। लेकिन आप हमें बिना बताए अपने आप बच्ची को रेस्क्यू करने की कोई कोशिश ना करें। ये किडनैपर लोग बहुत खतरनाक है, माइंडेड। আপনার এই সোর্স কতটা রিলায়েবল? পারলে ওই পারবে স্যার, কিন্তু আমার মেয়েকে এখানেই লুকিয়ে রেখেছে তার কোনো প্রমাণ নেই। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। শহরের নানা জায়গায় টাওয়ার ডাম্প করা হয়েছে। সমস্ত ইনকামিং আউটগোয়িং কল মনিটর করা হচ্ছে। বর্ডারে হাই অ্যালার্ট পাঠানো হয়েছে। এবার বাকিটা কপাল, দেখা যাক। 7টার আগেই নগমার ফোন এলো অংশুমানের মোবাইলে। নগমা জানালো মুন্সিগঞ্জের একটা বাড়িতে 3 জন কম বয়সী যুবক একটা বাড়িতে উঠেছে। তাদের সঙ্গে একটা বাচ্চা মেয়ে আছে। বাড়িটা রহমান ভাইয়া বলে একজনের, কিন্তু এখন কেউ থাকে না। শরিকি বিবাদও আছে। এক শরিকের ভাতিজা শাহিদ মাঝে মাঝে পয়সার লোভে বাড়িটা 2-1 রাতের জন্য ভাড়া দেয়। সেভাবেই ভাড়া দিয়েছে এদের। তবে শাহিদ ঘাবড়ে গিয়েছে এর সঙ্গে একটা বাচ্চা মেয়ে রয়েছে দেখে। কারণ বাড়ি ভাড়া নেওয়ার সময় বলা হয়েছিল একজন বয়স্ক লোকের কাছে এদের ব্যবসার টাকা আটকে আছে, তাকে 2-3 দিন আটকে রেখে টাকা উদ্ধার করার চেষ্টা করা হবে। কিন্তু বাচ্চাটাকে দেখেই ছেলেটি বুঝেছে এর ভেতর গোলমাল আছে। আজ সকালে এই 3 যুবকের একজনের অনুরোধ করায় শাহিদ একটা প্রি অ্যাক্টিভেটেড সিম জোগাড় করে দিয়েছে। সেই নাম্বারটা নগমা জোগাড় করে এনেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুলদের ধরার প্রস্তুতি শুরু হয়ে গেল। র এবং এনআইয়ের অফিসারদের সঙ্গে যোগ দিলেন বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের অফিসারেরা। ফোন নম্বরের সূত্র ধরে বাড়িটিকে চিহ্নিত করতে সমস্যা হলো না। নতুন সিম থেকে অনেকবার দিল্লির একটা নম্বরে ফোন করেছে আব্দুলরা। ঠিক হলো নির্দিষ্ট বাড়িটাকে কেন্দ্র করে 700-800 মিটার ব্যাসের প্রথম বৃত্তে তৈরি থাকবে আর্মড পুলিশ। দ্বিতীয় ধাপে থাকবেন সিনিয়র পুলিশ অফিসারেরা। তাদের সঙ্গে থাকবে স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোরা। একেবারে সামনে থাকবেন হস্টেজ সিচুয়েশন সামাল দেওয়ার জন্য অভিজ্ঞতা সম্পন্ন অফিসার এবং কমান্ডো বাহিনী। বাড়ির উপর থাকবে ড্রোন। আশেপাশে কিছু উঁচু বাড়ির ছাদে থাকবে স্নাইপার। রাত 1:30 নাগাদ নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোতে শুরু করল। 250 গজ দূর থেকে বাড়িটা দেখিয়ে দিল নগমা। সেখানে থাকতে বলা হলো তাকে। পুলিশ আয়োজনের বহর দেখে নগমা টের পাচ্ছিল শুধুমাত্র এক শিশু পাচারকারীদের ধরার জন্য এত ব্যবস্থা হতে পারে না। নিশ্চয়ই বড় সড়ো কোনো রাঘব বোয়ালের খোঁজে এসেছে পুলিশ। অন্ধকারে একটা আবছা ভিউ পাওয়া গিয়েছে। একটা ঘরে 2টো দড়ির খাটিয়ার একটায় 2 জন লোক ঘুমোচ্ছে, আর 3য় জন চেয়ারে বসে ঢুলছে। আরেকটা খাটিয়ায় সম্ভবত বাচ্চাটা ঘুমোচ্ছে, কিন্তু চাদরে ঢাকা বলে ঠিক বোঝা যাচ্ছে না। Delta unit, any clear view? Negative, sir. Any clear view? Charlie unit. নেগেটিভ স্যার, বাড়ির সামনে গাছ রয়েছে। পজিশন চেঞ্জ করব? দরকার নেই, নিজের জায়গায় থাকো। বাড়ির সামনের দরজা ভেতর থেকে বন্ধ।
পেছন দিকে এসে কমান্ডো বাহিনী জলের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু বহু পুরনো লোহার পাইপে মরচে পড়ে ঝনঝন হয়ে রয়েছে। মানুষের দেহের ভার বহন করতে পারবে না। 3-4 বার দড়ির মই ছাদে ছুড়ে দেওয়ার পর সেটা শক্ত কিছুতে আটকালো। সঙ্গে সঙ্গে একজন কমান্ডো উঠে গেল ছাদে। সে সিগন্যাল দিতে বেশ কয়েকজন কমান্ডো উঠে গেল ছাদে। আরেক দল বাড়িটাকে ঘিরে অপেক্ষা করতে লাগলো। যেসব কমান্ডো ছাদে উঠেছিল তাদের কেউ নিচে এসে দরজা খুলে দিয়েছে। এক এক করে নিঃশব্দে প্রায় 10 জন কমান্ডো ভেতরে ঢুকে পড়ল। এতক্ষণ আব্দুলরা কেউ কিছু টের পায়নি, কিন্তু সিঁড়ি দিয়ে একসঙ্গে অনেক লোক উঠে আসছে বুঝতে পেরে তারা সজাগ হয়ে উঠল। रुक जाओ, नहीं तो बच्ची को गोली मार दूंगा। ড্রোনের ছবি হাতে ধরা ট্যাবলেটে দেখছিলেন প্রবীণ কুমার। তাতে দেখা গেল কার্বাইন ধরনের ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাচ্ছে হামিদ আর ইউসুফ। ঘুমন্ত সৌমিকে তুলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে আব্দুল। ড্রোন উড়তে উড়তে সরে গেল অন্যদিকে। আব্দুল, বাঁচতে চাইলে সারেন্ডার করো। ফেয়ার ট্রায়ালের সুযোগ দেব, গ্যারান্টি দিচ্ছি সেটা। না হলে কুকুরের মতো গুলি খেয়ে মরবে। জবাবে ফের এক প্রস্ত গুলি ছুটে এলো কমান্ডোদের দিকে। এভাবে হবে না, আমাদের হাতে খুব কম সময়। এর মধ্যে কিছু করতে না পারলে ওরা বাচ্চাটাকে মেরে নিজেদের উড়িয়ে নিয়ে যাবে। আমি এগোচ্ছি, তোমরা আমাকে কভার করো। এতক্ষণ কমান্ডো বাহিনী গুলি চালায়নি। এবার তারা প্রবল গুলি বর্ষণ শুরু করল। সিঁড়ির উপর এবং নিচ থেকে দুদল কমান্ডো গুলি চালাচ্ছে। আব্দুলরা শত্রুপক্ষের অবস্থান বুঝতে পারছিল না। আব্দুল বাইরের পরিস্থিতি দেখার জন্য হামিদকে জানলার দিকে ইশারা করল। হামিদ সন্তর্পণে জানলার কোণ থেকে উঁকি দিতেই আক করে একটা শব্দ করে পাশে গড়িয়ে পড়ল। One man down. মাটিতে বুক ঠেকিয়ে ক্রল করে এগোচ্ছিলেন প্রবীণ কুমার। তার ইয়ারফোনে এসে পৌঁছালো স্নাইপারের কথা। তিনি কিছুটা স্বস্তি পেলেন। আরেকটু এগোলি ঘরের দরজা। তার আড়ালে বাচ্চাটাকে নিয়ে বসে আছে আব্দুল আর তার এক সাগরেদ। এইটুকু পথ পেরোতে পারলেই হয় এখন। ইউসুফ থেকে থেকে গুলি চালিয়ে যাচ্ছে। এবার সৌমিকে মাটিতে ফেলে দিয়ে হামিদের কারবাইন থেকে গুলি চালাতে শুরু করল আব্দুল। সৌমিকে মেঝের উপর যেখানে বসিয়েছিল সেখানে সে কাত হয়ে পড়ে গেল। এত আওয়াজ, টানা হ্যাচড়া সত্ত্বেও তার ঘুম ভাঙেনি। এতটাই কড়া ডোজের ঘুমের ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাকে। আব্দুল মরিয়া হয়ে একটা গ্রেনেড খুঁজছিল। গ্রেনেড রাখা আছে ব্যাগের ভেতর। ব্যাগটা দড়ির খাটিয়া দুটির মাঝখানে রয়েছে। সেদিকে যেতে গেলে আধখোলা দরজার সামনে দিয়ে পার হতে হবে। আব্দুল ইউসুফকে কভারিং ফায়ার করার জন্য ইশারা করে গ্রেনেডের ব্যাগের দিকে এগোলো। সে সবেমাত্র ব্যাগের চেন খুলবে বলে হাত দিয়েছে, এমন সময় ইউসুফের ম্যাগাজিনের গুলি ফুরিয়ে গেল। ইউসুফের হাতের কাছেই নতুন ম্যাগাজিন ছিল। সে ম্যাগাজিন চেঞ্জ করার জন্য থামার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল প্রবীণ কুমার এবং তার সঙ্গে 4 জন কমান্ডো। এক কমান্ডোর লাথিতে ঘরের এক কোণে ছিটকে পড়ল আব্দুল। সে উঠে ঝাঁপিয়ে পড়ার আগেই তার চোয়ালে এসে পড়ল প্রবীণ কুমারের প্রচণ্ড এক ঘুষি। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়ার আগেই আব্দুল শুনতে পেল চোয়ালের হাড় ভাঙার আওয়াজ। ইউসুফকে পেছন দিক থেকে জাপটে ধরেছে 2 জন কমান্ডো। ফাঁদে পড়া হিংস্র জানোয়ারের মতন ফুঁসছিল ইউসুফ। বারুদের ধোঁয়ায় মুখের রং পাল্টে কালো হয়ে গিয়েছে। ঠোঁটের পাশ দিয়ে ফেনা মিশ্রিত লালা বেরোচ্ছে। থুক করে এক কমান্ডোর মুখের ওপর থুতু ছেটালো সে। সঙ্গে সঙ্গে আর এক কমান্ডো তার হাতের MP5 সাবমেশিন গান দিয়ে ইউসুফের পিঠে প্রচণ্ড আঘাত করল। মুখ থুবড়ে মেঝের ওপর পড়ে গিয়ে জ্ঞান হারাল ইউসুফ। অচেতন সৌমিকে কোলে তুলে নিয়ে প্রবীণ কুমার জামার কলারে লাগানো মাইকে বললেন, মিশন ওভার, সেন্ড দ্য মেডিকেল টিম কুইক। রাত দুপুরে গোলাগুলির শব্দে পাড়ার লোকজনের ঘুম ভেঙে গিয়েছে। প্রচুর বিস্মিত দৃষ্টির ওপর দিয়ে অচেতন আব্দুল আর ইউসুফকে গাড়িতে তোলা হলো। হামিদের লাশ নিয়ে হসপিটালের দিকে রওনা হয়ে গেল একটা অ্যাম্বুলেন্স। প্রাথমিক ট্রিটমেন্টের পর সৌমির জ্ঞান ফিরে এসেছে। তাকে নিয়ে সল্ট লেকের দিকে রওনা হলো অংশুমান, সঙ্গে নগমা আর এক মহিলা চিকিৎসক আর 2 জন কমান্ডো। প্রবীণ কুমার অল ক্লিয়ার সিগন্যাল দিলেন। বাড়ির ভেতর ঢুকল NIA আর ফরেন্সিকদের তদন্তকারী দল। অরবিন্দ রাও আব্দুল আর ইউসুফকে নিয়ে রওনা হলেন। দুজনেরই জ্ঞান ফিরে এসেছে। ব্যথায় কাতরাচ্ছে আব্দুল। ইউসুফের মনে হয় ততটা লাগেনি। সে হাত পা বাঁধা অবস্থায় গাড়ির মেঝেতে শুয়ে ছটফট করছে। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক হোম আব্দুল। তোমার জন্য অনেক খাতিরদারির ব্যবস্থা করা হয়েছে। আই গেস তুমি ঘরে ফেরাটা খুব এনজয় করবে।
দিল্লি 14 জানুয়ারি, গভীর রাত। চন্দ্রশেখরের নেতৃত্বে তন্ন তন্ন করে ডক্টর কার্লেকারের বাড়ির তল্লাশি চলছিল। সকাল 9টা, 9:30 নাগাদ সবাই হাল ছেড়ে হতাশ হয়ে বসে পড়ল। কোথাও এক টুকরো সূত্র নেই যা থেকে অনুমান করা যেতে পারে ডক্টর কার্লেকার কোথায় পালিয়েছেন। ফ্লাস্কে করে বাইরের দোকান থেকে কড়া মিষ্টি দেওয়া উৎকট সাথে দুধ চা আনানো হয়েছে। চন্দ্রশেখর চা একেবারেই পছন্দ করে না, কিন্তু আপাতত হাতের কাছে অন্য কিছু পাওয়া যাচ্ছে না বলে বাধ্য হয়ে তাকে এই চায়ে চুমুক দিতে হচ্ছে। তার কপালে গভীর ভাঁজ। ডক্টর কার্লেকারের বাড়ির থেকে একটা ডেস্কটপ এবং একটা ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়েছে। দুটির কোনোটায় পাসওয়ার্ড দেওয়া ছিল না, খুলতে সমস্যা হয়নি, কিন্তু ভেতরে আর্কিওলজিক্যাল সংক্রান্ত তথ্য ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কম্পিউটার দুটিকে ফরেন্সিক টিমের হাতে তুলে দেওয়া হয়েছে, তারা যদি কোনো তথ্য উদ্ধার করতে পারে। চিরুনি তল্লাশি করেও ফ্ল্যাটের ভেতরে কোনো গোপন ঘর কিংবা ফলস সিলিং পাওয়া যায়নি। 3টি আলমারি রয়েছে, তার সবকটা খুলে দেওয়া হয়েছে। পোশাক, রোহিণী কুলকার্নির গয়নাগাটি, জরুরি কাগজপত্রের ফাইল, পাসপোর্ট সব কিছু সাজানো রয়েছে। বাড়ির কয়েক হাজার বইয়ের ভেতর খুঁজে দেখা হয়েছে কোথাও কোনো সূত্র মেলে কিনা, কিন্তু কোথাও কিছু নেই। চন্দ্রশেখরের বয়স কম, সেজন্য তার উত্তেজনা বেশি। প্রথমবার তাকে একটা বড় কাজ একা সামলাতে দেওয়া হয়েছিল, কিন্তু সেইভাবে কিছুই পাওয়া গেল না। চা শেষ করে চন্দ্রশেখর ফোন করল সুমিত বানসালকে। সার্চ অপারেশন ইজ ওভার স্যার, নাথিং আনইউজুয়াল ফাউন্ড। দেখে মনে হচ্ছে আমরা কোথাও একটা ভুল করছি। ডক্টর কার্লেকার এবং তার স্ত্রী হয়তো কোথাও হঠাৎ বেড়াতে গিয়েছেন, সেটাকে আমরা পালিয়ে যাওয়া বলে ভুল করছি। আপাতত বাড়িটা সিল করে দিয়ে চলে এসো, বাইরে 24 ঘন্টা যেন পুলিশ পাহারা থাকে। ফোন ছেড়ে দিয়ে মুকেশ কানোজিয়ার দিকে তাকালেন সুমিত। দুজনেই গতকাল সারা রাত জেগেছেন এই ঘরে। রাতে অনেক কিছু ঘটেছে। কলকাতায় আব্দুল এবং তার এক শাগরেদকে অ্যারেস্ট করা হয়েছে। দুজনকে টানা জেরা করেছে রাও এবং অন্যান্য অফিসারেরা। ডক্টর ঈশানী সান্যালের মেয়েকে রেস্কিউ করা হয়েছে। বাচ্চাটাকে কড়া সিডেটিভ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ডোজ আর একটু বেশি হলে বিপদ হতে পারত। এগুলো নিঃসন্দেহে বড় ব্রেক থ্রু, তবে কাজ এখনো অনেক বাকি। স্যার, কি ভাবছেন? ভাবছি কার্লেকার কোথায় যেতে পারে। ওর দেশের বাড়ি আর শ্বশুর বাড়িতেও খোঁজ নাও। খবর পাঠানো হয়ে গিয়েছে স্যার, আমরা লক্ষ্য রাখছি, কিন্তু আমি শিওর উনি ওখানে যাননি। দুজনেরই মোবাইল সুইচড অফ। এতক্ষণে নিশ্চয়ই নম্বর বদলে ফেলেছে। নতুন নম্বর জানতে না পারলে লোকেশন খুঁজে বার করা কঠিন হবে। ওদের দুজনের সিডিআর চেয়ে পাঠিয়েছি, এখনও পাওয়া যায়নি। টেবিলের উপর রাখা ফোন বেজে উঠল। মুকেশ কানোজিয়া কানে রিসিভার ঠেকিয়ে চুপ করে কয়েক মুহূর্ত কিছু শুনে ফোন নামিয়ে রাখলেন। তার গম্ভীর মুখ দেখে সুমিত বানসাল জানতে চাইলেন, স্যার, এনিথিং হ্যাপেন্ড? আজ কিছুক্ষণ আগে আচমকা বশির ফারুকি ইসলামাবাদে ফিরে গিয়েছে। ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং নয় সুমিত, এটা খুব খারাপ খবর আমাদের কাছে। আমরা যখন ছোটোখাটো সাফল্য নিয়ে বেশি ভাবছি, তখন ওরা আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকছে। বশির ফারুকি খুব বেশি দিন ভারতে আসেনি, এত তাড়াতাড়ি ওর ফিরে যাওয়ার কথা নয়। আমার ধারণা এখানে ও যে কাজ নিয়ে এসেছিল তা করা হয়ে গিয়েছে বলেই ফিরে গেল। ফারুকে আইএসআইয়ের লোক জেনেও আমরা কিছু করতে পারলাম না স্যার। ওর ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে। আমরা আন্তর্জাতিক আইন কানুনকে একটু বেশি সম্মান করি। এতটা বোধহয় না করলেও চলে স্যার। পাকিস্তান যদি আমাদের কোনো ডিপ্লোম্যাটকে এজেন্ট বলে সন্দেহ করত, তবে নির্ঘাত তাকে রাস্তা থেকে তুলে নিয়ে চলে যেত। ইনফ্যাক্ট পাকিস্তান এরকম অনেকবার করেওছে। আমরা একটু বেশি ভদ্র স্যার, এখন তার খেসারও দিতে হবে। হ্যাঁ, এখানেই একটা সভ্য দেশের সঙ্গে একটা মধ্যযুগীয় বর্বর দেশের তফাৎ সুমিত। পাকিস্তানের কি দুর্দশা তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ রোজ। আমার ভবিষ্যৎবাণী আজকের তারিখ দিয়ে লিখে রাখো। চীনের তাঁবেদারি করতে গিয়ে একদিন পাকিস্তান আর শ্রীলঙ্কা, এই দুটো দেশ একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সবে বুঝলাম স্যার, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় নিরাপত্তার দিক থেকে আমরা যদি ইসরায়েলের মতো আচরণ করতে পারতাম, তাহলে দেশ অনেক সুরক্ষিত থাকত। চন্দ্রশেখর ঘরে এসে ঢুকল। তার চেহারা বিধ্বস্ত। হাতে স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ডক্টর কার্লেকারের বাড়ির থেকে সংগ্রহ করা নানা রকম জিনিসপত্র। জিপলক খুলে একে একে সব জিনিস টেবিলের উপর সাজিয়ে রেখে চন্দ্রশেখর বলল, কোথাও কোনো ক্লু নেই স্যার।
কম্পিউটারে হার্ড ডিস্কে মুছে ফেলা কিছু ফাইল আছে কিনা রোশনি ম্যাডাম দেখছেন। পাসপোর্ট রেখে গিয়েছেন মানে কোথাও যায়নি, দেশের ভেতরেই লুকিয়ে আছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা সুমিত, সিডিআর কখন চেয়েছি, সার্ভিস প্রোভাইডার এখনো পাঠায়নি কেন? স্যার, আমরা দিনরাত কাজ করছি বলে মোবাইল কোম্পানিও তাই করবে এরকম কখনো দেখেছেন? আমরা সকালে ওদের কাছে সিডিআর চেয়েছি, ওরা এখনও সেটা পাঠায়নি। রোশনিকে বলো ফলো আপ করতে, আর্জেন্ট। রশনিকে জানানোর জন্য চন্দ্রশেখর উঠে ঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে রশনি এসে ঢুকল ঘরে। তার মুখ চোখ উত্তেজনায় লাল। Sir, Karlikar was honey trapped. হোয়াট? I'm absolutely sure, sir. আমরা ভুল করে কার্লিকারের কম্পিউটারের হার্ড ডিস্কের পেছনে ছুটছিলাম, কিন্তু একবারও ভদ্রলোকের মেইলগুলো চেক করা হয়নি। সেখানেই তো এগুলো পেলাম। টেবিলের উপর কিছু মেইলের প্রিন্ট আউট রাখল রশনি। প্রিন্ট আউট হাতে নিয়ে দেখলেন মুকেশ কানোজিয়া এবং সুমিত বানসাল। সব মিলিয়ে 5টা মেল, 4টি ডক্টর কার্লেকারের পাঠানো, একটা লায়লা ইউসুফ নামে কেউ তাকে পাঠিয়েছে। কোনো মেল খুবই দীর্ঘ নয়, তবে তার মধ্যেই লায়লা ইউসুফের সঙ্গে শারীরিক মিলনের সুখস্মৃতি ছত্রে ছত্রে উল্লেখ করেছেন ডক্টর কার্লেকার। লায়লা ইউসুফ মাত্র একটা মেলের জবাব দিয়েছে। সে লিখেছে, কাজের চাপে আপাতত সে খুব ব্যস্ত, সেজন্য সবসময় উত্তর দিতে পারছেন না। তবে ডক্টর কার্লেকার যেন যোগাযোগ রক্ষা করেন, কারণ ভবিষ্যতে আবারও তাদের দেখা হবে। এরপর ডক্টর কার্লেকার বেশ কিছুদিন আর কোনো মেল করেননি। বেশিরভাগ মেল পুরনো, শুধু একটা কয়েক মাস আগে পাঠানো। ডক্টর কার্লেকার লিখেছেন, আমি ভাবতেও পারছি না তুমি একজন প্রতারক, ব্ল্যাকমেলার। আমি বোকার মতো তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমার সঙ্গে যৌন মিলনের ছবি তুলে রেখে আমাকে ফাঁসাতে চাইছো, এ কথা আমি একবারও ভাবিনি। তুমি আসলে কে? আমার কাছে তোমার দাবি কি? আমি তোমাকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার নম্বরের অস্তিত্ব নেই বলছে কেন? তার মানে তুমি আমাকে ভুয়ো নম্বর দিয়েছিলে। ইমরান আর আজিজ কে? ওদের সঠিক পরিচয় কি? লাল রঙের হাইলাইটার পেন দিয়ে ইমরান আর আজিজ নাম দুটির উপর দাগ টানলেন মুকেশ কানোজিয়া। তারপর কাগজটা এগিয়ে দিয়ে বললেন, সুমিত, এই নাও, দেখো তো এই দুটো লোকের ব্যাপারে কি খবর পাওয়া যায়। আমার মনে হচ্ছে এরা সম্ভবত বশির ফারুকির সঙ্গে যে দুজনকে দেখা গিয়েছিল তাদের কেউ হতে পারে। ইয়েস স্যার, এক্ষুনি দেখছি। একটা লিড পাওয়া গেল, দেখা যাক কি বেরোয়। থ্যাংক ইউ সো মাচ রোশনি। বাই দ্য ওয়ে, কার্লিকারদের কল ডিটেল রেজিস্টার পাওয়া গেল? আমি আপনাকে কিছুক্ষণ আগে মেল করে দিয়েছি স্যার। মনে হয় আপনি মেল চেক করার সময় পাননি। হ্যাঁ, না সত্যি দেখা হয়নি। আমি রিয়েলি খুব টায়ার্ড। অনেকক্ষণ একটানা কাজ করছি, আর পেরে উঠছি না। জানি স্যার, আমরা তবু একটু রেস্ট পেয়েছি, কিন্তু আপনি আর বানসাল স্যার এক টানা লড়ে যাচ্ছেন। একটু বিশ্রাম না নিলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন স্যার। আর একটু থাকি, তারপর আমাকে রেস্ট নিতে যেতেই হবে। সুগার, প্রেশার আর কোলেস্টেরলের ওষুধ 2 দিন হলো খাচ্ছি না, এরপর বিপদে পড়ে যাব। তুমি আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দেবে? আমি সিরিয়ার দেখে যদি কিছু পাই তাহলে তোমাকে জানাবো। কফি আর কয়েকটা রোস্টেড বাদাম নিয়ে ডক্টর কার্লেকারের কল ডিটেল রেজিস্টার পরীক্ষা করতে বসলেন মুকেশ কানোজিয়া। 12ই জানুয়ারি সন্ধ্যাবেলা ডক্টর কার্লেকার একটা অচেনা নম্বরে ফোন করেছিলেন। কয়েক সেকেন্ড কথা বলেই তিনি ফোন কেটে দেন। এর অল্প সময়ের মধ্যে একটা প্রাইভেট নাম্বার থেকে তাঁকে ফোন করা হয়। সার্ভিস প্রোভাইডার জানিয়েছে, ডক্টর কার্লেকার যে নম্বরে ফোন করেছিলেন সেটি আজিজ নামের এক ব্যক্তির। লাজপাত নগরের ঠিকানা দেওয়া আছে, আর প্রাইভেট নাম্বার রেজিস্ট্রেশন ময়ূর বিহারের জনৈক ইমরান নামের। উত্তেজিত হয়ে তখনই সুমিত বানসালকে ফোন করলেন মুকেশ কানোজিয়া। সন্ধ্যের মুখে সুমিত এসে ঢুকলেন। সারাদিন বিস্তর দৌড়াদৌড়ি গিয়েছে। ডাইরেক্টরের ঘরে ঢুকে তিনি দেখলেন চেয়ারে হেলান দিয়ে অঘরে ঘুমাচ্ছেন মুকেশ কানোজিয়া। বসের মুখের দিকে তাকিয়ে তাঁর মায়া হলো, কিন্তু এখন নষ্ট করার মতন সময় নেই হাতে। তিনি আস্তে করে ডাকলেন, স্যার।
সরি সরি সুমিত, ঘুমিয়ে পড়েছিলাম, আর টানতে পারছিলাম না। সরি বলার দরকার নেই স্যার। আপনার শরীর খারাপ সে কথা আমরা সবাই জানি। আপনি টিম লিডার। আপনি যদি এখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তাহলে লড়াই দেবে কে? আমার চেয়ে তুমিও অনেক বেশি পরিশ্রম করেছো সুমিত। তোমাকে এর মধ্যে হারিকেন ট্যুরে কলকাতা ঘুরে আসতে হয়েছে, কিন্তু আমি নিজের চেম্বার ছেড়ে কোথাও যাইনি। এনিওয়ে, তুমি কি পেলে বলো? স্যার, ইমরানের আসল নাম জাভেদ আর আজিজের নাম রহমান। পাকিস্তান থেকে স্টুডেন্ট ভিসায় এখানে পড়াশোনা করতে এসেছিল। দুজনেই স্লিপার সেলের সদস্য। দুজনেই আজকের ফ্লাইটে বশির ফারুকির সঙ্গে দেশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আচ্ছা সুমিত, ওই ফ্লাইটের সব প্যাসেঞ্জারের নামের লিস্ট জোগাড় করেছো? এমন হতে পারে ওই ফ্লাইটে ডক্টর কার্লেকার এবং তার স্ত্রী ছিলেন। প্যাসেঞ্জার লিস্ট আমার কাছেই আছে স্যার, কিন্তু পাসপোর্ট ছাড়া কার্লেকার পাকিস্তানের ফ্লাইটে উঠবে কিভাবে? আরে ভাই, কে বলতে পারে পাকিস্তানিরা কার্লেকার আর ও স্ত্রীকে এক সেট নতুন পাসপোর্ট দেয়নি যাতে ওরা দেশের বাইরে চলে যেতে পারে? ওরা ইচ্ছে করে ওদের ইন্ডিয়ান পাসপোর্ট বাড়িতে ফেলে রেখে গিয়েছে যাতে আমরা কনফিউজ হয়ে যাই। হতেই তো পারে। না স্যার, ইসলামাবাদের ফ্লাইটে যে সমস্ত যাত্রী গিয়েছে তাদের সবার ছবি ইমিগ্রেশন থেকে ধরে ধরে চেক করেছে। ওর মধ্যে কার্লেকাররা নেই। দেশের সমস্ত এয়ারপোর্টে কার্লেকারদের স্বামী স্ত্রীর ছবি দিয়ে অ্যালার্ট করে দাও। ওদের দেশ ছেড়ে যেতে দেওয়া যাবে না কিছুতেই। ইয়েস স্যার। প্রায় 48 ঘন্টা বাদে বেরিয়ে গাড়িতে উঠলেন মুকেশ কানোজিয়া। বাইরে অন্ধকার নেমে এসেছে, হালকা কুয়াশা নামছে চারিপাশে। গাড়ির সিটে হেলান দিয়ে বসতেই চোখে ঘুম নেমে এলো তাঁর, কিন্তু দীর্ঘস্থায়ী হলো না তাঁর ঘুম। মোবাইলটা পকেটের ভেতর থেকে বাজতে শুরু করলো। ফোনের ওপারে চন্দ্রশেখর উত্তেজিত কণ্ঠে বলল, স্যার, কার্লেকাররা ভিয়েনায় যাচ্ছে, রাত 8টায় ডিপার্চার। হ্যাঁ, আর ইউ শিওর? পুরোপুরি স্যার, তবে আমাদের হাতে একদম সময় নেই। চমকে উঠে ঘড়ি দেখলেন মুকেশ কানোজিয়া। 7টা বাজে। এয়ারপোর্ট এখান থেকে অন্তত 40 মিনিটের রাস্তা। দ্রুত ড্রাইভারকে গাড়ির মুখ এয়ারপোর্টের দিকে ফেরাতে নির্দেশ দিলেন। পরিস্থিতি বুঝে চালক গাড়ির মাথায় ফ্ল্যাশার জেলে এবং সাইরেন বাজিয়ে যথাসম্ভব জোরে এয়ারপোর্টের দিকে এগিয়ে চলল। ঝড়ের গতিতে একের পর এক অফিসারকে ফোন করে যাচ্ছেন মুকেশ কানোজিয়া। একটা মাঝারি গোছের টিম ছাড়া এত বড় এয়ারপোর্টে একজন ব্যক্তিকে খুঁজে বার করা, তারপর আটক করা অসম্ভব না হলেও বেশ কঠিন কাজ। নির্দিষ্ট অভিযোগ এখনও কিছু নেই ডক্টর সন্দীপ কার্লেকারের বিরুদ্ধে। পুলিশের সাহায্য নিয়ে ভদ্রলোককে আটক করা হলে 24 ঘন্টার মধ্যে আদালতে তোলার বাধ্যবাধকতা থাকবে। অতএব যতটুকু পারা যায় নিজেদের জোরেই করতে হবে। তিনি যখন এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ডিপার্চারে পৌঁছালেন ততক্ষণে আরও জনাচারেক অফিসার এসে হাজির হয়েছেন। কিন্তু পুলিশ এয়ারলাইন্সের বিমানে বোর্ডিং কমপ্লিট, গেট ক্লোজ হয়ে গিয়েছে। বিমানটিকে যাতে রানওয়ে থেকে উড়ে যাওয়ার ক্লিয়ারেন্স না দেওয়া হয় সেজন্য এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলতে 2জন অফিসারকে পাঠিয়ে দিলেন তিনি। চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে নিজে ছুটলেন ইমিগ্রেশনের দিকে। বিমান থেকে কাউকে অ্যারেস্ট করার আগে তাদের পরিচয় সম্বন্ধে 100% নিশ্চিত হওয়া প্রয়োজন। ইমিগ্রেশন কাউন্টারের কম্পিউটারে ছবি দেখে মুকেশ কানোজিয়া নিশ্চিত হলেন ডক্টর সন্দীপ কার্লেকার এবং রোহিণী কার্লেকার এই বিমানেই উঠেছেন, যদিও তাঁদের নাম পাসপোর্ট অনুসারে যথাক্রমে বিক্রম এবং দীপিকা আরোরা দেখাচ্ছে। ইমিগ্রেশনে দেওয়া তথ্য অনুযায়ী তারা মুম্বাইয়ের এক ব্যবসায়ী পরিবার। ছেলে ভিয়েনায় ডাক্তারি পড়ছে, বাবা মা ছেলের সঙ্গে দেখা করার জন্য সেখানেই যাচ্ছেন। এয়ারপোর্টের অথরিটি সম্মতি পাওয়া মাত্র মুকেশ কানোজিয়া এবং তার সহকারী অফিসারদের জন্য গেট খুলে দেওয়া হলো। তিনি দলবল নিয়ে এগোলেন বিমানের দিকে। ইতিমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটকে জানিয়ে দেওয়া হয়েছে বিমানের দরজা খুলতে হবে। এয়ার হোস্টেসরা দরজা খুলে দিল। গ্রাউন্ড ক্রুরা এসে সিঁড়ি জুড়ে দিল গেটের সঙ্গে। ডক্টর কার্লেকার এবং তাঁর স্ত্রী সিট নাম্বার 24A এবং 24B। বিমানে উঠে দ্রুত পায়ে সিট নাম্বার দেখে এগিয়ে গিয়ে ডক্টর কার্লেকারের কাঁধে হাত রাখলেন মুকেশ কানোজিয়া। কঠিন গলায় বললেন, আপনার এই ফ্লাইটে ভিয়েনা যাওয়া হবে না ডক্টর কার্লেকার। কোনো রকম সিন ক্রিয়েট না করে আমার সঙ্গে নেমে আসুন প্লিজ। রোহিণী, চলো। আমি পারলাম না। ডেরা গাজী খান, 16 জানুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা। বন্ধ ঘরে আহত বাঘের মতন পায়চারি করছিলেন মৌলানা ইফতিকার জামশিদি। কোয়েটা থেকে ফিরে আসার পর তিনি লোকচক্ষুর সামনে আসেননি। 2-1 জন ঘনিষ্ঠ অনুচর ছাড়া আর কেউ জানে না তিনি ফিরে এসেছেন।
সবাই জানে কোয়েটা থেকে বেমালুম গায়েব হয়ে গিয়েছেন জামশেদি। তিনি চান আপাতত তাঁকে কেন্দ্র করে এই রহস্যটুকু বজায় থাকুক। জামশেদি জানেন তার বাড়ির উপর আমেরিকান স্পাই স্যাটেলাইট প্রায় 24 ঘন্টা নজর রাখে। প্রতিদিন রাত 2:12 থেকে 2:27 মাত্র 15 মিনিট সময়ের জন্য আমেরিকান স্যাটেলাইটের সামনে চলে আসে একটা চীনা স্যাটেলাইট এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন। ওই সময়ের জন্য আমেরিকানদের সামনের থেকে উধাও হয়ে যান তিনি। অনেক ভেবেচিন্তে কোয়েটায় যাওয়া এবং সেখান থেকে ফিরে আসার জন্য ওই সময়টাকেই বেছে নিয়েছিলেন তিনি। পাক সরকার যখন আমেরিকার চাপে জামশেদিকে গ্রেফতার করে, তখন তাকে আমেরিকার হাতে তুলে না দিয়ে গৃহবন্দী রাখার সিদ্ধান্তে সম্মতি আদায় করার জন্য সরকারকে কম কাঠখড় পোড়াতে হয়নি। এদিকে মৌলানাও বন্দী থাকতে নারাজ। অতএব স্থির হয় আইএসআই তাঁর বাড়ির নিচে 1.5 কিলোমিটার লম্বা দীর্ঘ সুড়ঙ্গপথ তৈরি করে দেবে, যা দিয়ে তিনি অত্যন্ত প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া আসা করতে পারবেন। বাড়ির সামনে আর্থ মুভার, কংক্রিট মিক্সচার এবং আরও ভারী ভারী যন্ত্রপাতি সমাবেশ দেখে আমেরিকানরা সন্দেহ করেছিল লুকিয়ে কিছু একটা নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু পাক সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা খুব দক্ষতার সঙ্গে কাজটা সামাল দেয়। বাড়ির নিচে যেমন সুড়ঙ্গ নির্মাণের কাজ চলতে থাকে, বাইরে তেমনই উঁচু কংক্রিটের দেওয়াল তৈরি করা হয়। তার উপর কাঁটা তারের বেষ্টনী বসিয়ে দেওয়া হয়। আমেরিকানরা ধরে নেয় মৌলানাকে আটক করে রাখার জন্য পাক সরকার এই ব্যবস্থা করছে। আইএসআই তৈরি করে দেওয়া সুড়ঙ্গ পথে জামশেদি বেরিয়েছিলেন কোয়েটার উদ্দেশ্যে। সুড়ঙ্গের শেষ প্রান্তে তাঁর জন্য অপেক্ষা করছিল মেজর সিকান্দার মালিক। গদ্দার ইজাজ আহমদকে সাজা দিয়ে তিনি ডেরা গাজী খানে ফিরে এসেছেন। ইফতিকার জামশেদি ফিরে এসেছেন এ খবর জানে শুধু তার কয়েকজন ঘনিষ্ঠ অনুচর এবং মেজর মালিক। কোয়েটা থেকে ফেরার পর থেকেই মৌলানা জামশেদির মন খুব অস্থির হয়ে রয়েছে। তার সযত্নে তৈরি করা পরিকল্পনা ক্রমশ বানচাল হয়ে যাচ্ছে। আব্দুল এবং ডক্টর কার্লেকার ধরা পড়ে গিয়েছে। হামজা, কাদের আর তৌসিফ গা ঢাকা দিয়েছে। কিন্তু বেশি দিন এভাবে লুকিয়ে থাকতে পারবে না ওরা। টাকা পয়সা ফুরিয়ে আসছে, পরস্পরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর মধ্যে একটাই ভালো খবর হলো, আন্ডারগ্রাউন্ডে যাওয়ার আগে তৌসিফ জানিয়েছে তাজমহলের ভেতরে লুকিয়ে একটা চার্জ বসানো হয়েছে। এখন মার্কিন সিক্রেট সার্ভিস আর কমান্ডোদের দখলে চলে গিয়েছে তাজমহল। তারা এখনও নিশ্চয়ই বিস্ফোরক খুঁজে পায়নি, তাহলে বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ত। দরজায় টোকা পড়ল। একজন অনুচর মুখ বাড়িয়ে জানালো লেফটেন্যান্ট জেনারেল আরবাজ খান এসেছেন। নাম শুনে রাগের দাঁত কিরমির করলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে মৌলানা হুকুম করলেন, खान साहब को तुरंत तशरीफ लाने के लिए भेज दो, और हाँ, उनके लिए अच्छा वाला चाय का इंतजाम भी करो। जाओ। কয়েক মুহূর্তের মধ্যে ঘরে প্রবেশ করলেন আরবাজ খান। ছোটখাটো ভারী চেহারা, মাথার পেছনে হালকা টাক। আরবাজ খানকে হাসতে দেখা যায় না, এমনকি বিয়ের ছবিতেও নাকি দেখা যায় তিনি হবু স্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে রয়েছেন। কোনোরকম সৌজন্য বিনিময়ের মধ্যে না গিয়ে ধপ করে সোফার উপর বসে টুপি খুলে টেবিলের উপর রেখে আরবাজ খান বললেন, একটা প্রশ্নের উত্তর খোলাখুলি পেতে চাই, আশা করি জবাব দেবেন। আপনি কার হুকুমে কোয়েটায় গিয়েছিলেন? আমি আল্লাহর বান্দা, তার নির্দেশেই সব কাজ করি, অন্য কারো নির্দেশ আমার দরকার নেই। বাজে কথা ছাড়ুন। নিজে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থেকে দেশটাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। লজ্জা করেন আপনার? টিভি খুলে দেখুন, সব চ্যানেলে দেখাচ্ছে ইজাজ আহমেদকে আপনি খুন করেছেন। এমনকি তার কাজের মেয়েটাও আপনার দলবলের হাতে মার্ডার হয়েছে। আমাদের গভর্নমেন্ট কীরকম চাপে রয়েছে সে ব্যাপারে আপনার কোনো রকম ধারণা আছে? আমার ডেরায় বসে কেউ উঁচু গলায় কথা বলুক, সেটা আমার পছন্দ নয় খান সাহেব। শুধু আপনি কেন, পাকিস্তানের ওয়াজিরে আজম যদি আমার বাড়িতে আসেন, তার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। হ্যাঁ, একটা কথা শুধু আপনাকে বলি, ইজাজ আহমেদকে আমি কাজে লাগাতে চাইনি। আপনারই নির্দেশে মেজর মালিক তাকে অপারেশনে যুক্ত করেছিল, আর আপনার সেই বিশ্বস্ত লোক আমার 20 কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ চুরি করেছে। চুরি করেছে, তাকে শাস্তি না দেওয়াটা তো অন্যায় হতো। চুরি প্রমাণিত হয়নি এখনো, আরো সময় দিয়ে তদন্ত করা দরকার ছিল।
ইজাজ আহমেদের মতো একজন বিখ্যাত ব্যক্তিকে খুন করে আপনি গোটা পাকিস্তান সরকারকে বিপদে ফেলে দিয়েছেন। ইজাজ সাহেবের সঙ্গে তার পরিচারিকা মেয়েটাকেও খুন করেছেন। আপনার ধারণা নেই বাইরে এই নিয়ে কিরকম তুলকালাম চলছে। কথা শুনে মনে হচ্ছে আপনি হিন্দুস্তানের হয়ে ওয়াকালতি করতে এসেছেন। দয়া করে আপনার আগমনের আসল উদ্দেশ্যটা বলবেন কি? হ্যাঁ, একজন এসে টেবিলের উপর চা দিয়ে গেল। সেদিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আরবাজ খান উঠে দাঁড়ালেন সোফা থেকে। শুনুন মৌলানা সাহেব, আপনি আপনার ভয়ঙ্কর পরিকল্পনা এখনই বাতিল করুন। এরপর আপনি আর এক কদম এগোলে আমাদের আরেকটা অ্যাবোটাবাদ দেখতে হবে। সেটা পাকিস্তানের পক্ষে ভালো হবে না। বাড়তি একটাও কথা না বলে সোজা গটগট করে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেলেন আরবাজ খান। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৌলানা জামশেদি প্রচণ্ড আক্রোশে এক ঝটকায় টেবিলের উপর থেকে চায়ের কাপডি সব কিছু মেঝেতে ছুঁড়ে ফেলে দিলেন। ঝনঝন শব্দে কাচের বাসন ভাঙার আওয়াজ হলো। রাগের চোটে লাথি মেরে একটা চেয়ার উল্টে ফেলে দিলেন তিনি। সেটা সশব্দে মাটিতে গিয়ে পড়ল। ভাঙচুরের আওয়াজে আকৃষ্ট হয়ে একজন অনুচর দরজার ফাঁক করে মৌলানার রণমূর্তি দেখে ফের দরজা বন্ধ করে দিয়ে সরে গেল। রাগে কাঁপতে কাঁপতে সোফার উপর বসে হাঁপাতে লাগলেন জামশেদি। তিনি বরাবর সন্দেহ করে এসেছেন আরবাজ খানকে। তার ধারণা এই লোকটা হিন্দুস্তানের চর। তাছাড়া আমেরিকানদের সঙ্গে নিশ্চয়ই সাঁট আছে। এই লোকটা যতক্ষণ থাকবে ততক্ষণ তিনি স্বাধীনভাবে কিছুই করতে পারবেন না। কিন্তু আপাতত আরবাজ খানকে পথ থেকে সরিয়ে দেওয়ার উপায় তাঁর হাতে নেই। মেজর সিকান্দার মালিকের উপর তার দারুণ রাগ হচ্ছে। রাগের মাথায় তিনি নাদিয়ার গলা টিপে ধরেছিলেন ঠিকই, কিন্তু মেয়েটাকে মেরে ফেলার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। মেয়েটা বেঁচে থাকলে হয়তো তাকে জেরা করে মুকেশের পাতা লাগানো যেত। হারানো বিস্ফোরকের সন্ধানও সম্ভবত পাওয়া যেত। কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই মেজর মালিক গুলি চালিয়ে মেয়েটাকে মেরে দিল। তিনি ফিরে আসার পর মেজর মালিক ইসলামাবাদে চলে গিয়েছে। এখন তার ফোন বন্ধ। মৌলানা ইফতিকার জামশেদি বুঝতে পারছেন তিনি ক্রমশ একা হয়ে যাচ্ছেন। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জামশেদি ঘরের এক প্রান্তে রাখা স্টিলের আলমারি খুলে ভেতর থেকে স্যাটেলাইট ফোন বার করলেন। অপারেশন শুরু হয়ে গেলে তিনি আর ফোন ব্যবহার করবেন না, এরকম নির্দেশ দেওয়া ছিল হামজাদের। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। দিল্লিতে তার টিমের সঙ্গে কথা বলতেই হবে। হামজার কাছে একটা স্যাটেলাইট ফোন আছে, তার সঙ্গে এখনই একবার কথা বলা জরুরি। হামজার বদলে কাদের ফোন ধরল। হামজা খাবার কিনতে দোকানে গিয়েছে। দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের মফস্বল এলাকায় একটা পরিত্যক্ত চিনি তৈরির কারখানার মধ্যে তারা লুকিয়ে আছে। তৌসিফও এসে পৌঁছেছে তাদের ডেরায়। মৌলানা জামশেদি ফোনটা তৌসিফকে দিতে বললেন। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম সালাম। কাদের, তৌসিফকে ফোনটা দাও। হ্যাঁ তৌসিফ, কি খবর? আলহামদুলিল্লাহ জনাব, আমাদের কাম ফতে হবেই হবে। কি করে হবে তৌসিফ? সবকিছু তো বানচাল হয়ে গেল। আব্দুল ধরা পড়ে গিয়ে তো সর্বনাশ হয়ে গেল। এখন ওকে টর্চার করে হিন্দুস্তানি সিকিউরিটি ফোর্স এতক্ষণে হয়তো জেনে গিয়েছে আমাদের টার্গেট হলো তাজমহল। এদিকে আমাদের দোস্তরা তাদের হাত তুলে দিয়েছে। তাদের কাছ থেকে নতুন করে কিছু সাহায্য পাওয়া যাবে না। ফোনে বেশি কথা বলা যাবে না জনাব, তবে সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। চার্জ প্ল্যান করেছি তাজের আন্ডারগ্রাউন্ড কবরের মধ্যে। ওখানে সিক্রেট সার্ভিস ঢুকবে না, কিন্তু ডিটোনেশন নিয়ে সমস্যা রয়েছে। অনেক আগে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে বলে কেমিক্যাল ডিলে বসাইনি, তাহলে আগে বিস্ফোরণ হয়েছে। তো আমি নিজের মতন করে একটা ইম্প্রোভাইজ টাইমার বসিয়েছি। বাইরে থেকে রিমোট দিয়ে ব্লাস্ট করাতে হবে। এখন আমি রিমোট তৈরি করতে চেষ্টা করছি। আনন্দে চোখে জল চলে এলো জামশেদের। হ্যাঁ, এই লোকগুলো তাকে এখনো ছেড়ে যায়নি। এরা লেগে থাকলে একটা ঝটকা হিন্দুস্তানকে দেওয়াই যাবে। ইউএস ভাইস প্রেসিডেন্ট নিশ্চয়ই এই ষড়যন্ত্রের কথা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তিনি শখ করে ঝামেলা বাড়াতে চাঁদের আলোয় তাজমহল দেখতে আসবেন বলে মনে হয় না। কিন্তু তিনি না এলেও তাজমহলে আচমকা এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটবে। লাল হলুদ আগুনের শিখায় ঢেকে যাবে তাজ। টুকরো টুকরো হয়ে চারপাশে ছিটকে পড়বে প্রাচীন মার্বেল পাথরের সৌধ। পূর্ণিমার আলো নিভে গিয়ে
আকাশের গায়ে ঝুল পড়া বাতির মতন দেখা যাবে কালো রঙের চাঁদ। না, এ বড় পবিত্র দৃশ্য। এখনো আশা আছে, হামজা কাদের তৌসিফ চেষ্টা করলে এই দৃশ্য বেশক বাস্তবায়িত হতে পারে। ফোন ছেড়ে দিলেন জামশেদি। একটানা বেশিক্ষণ কথা বললে কল ট্রেস করতে সুবিধা হয়। তবে একটা ফোন করা দরকার মেজর মালিককে। এখন আর অত বেশি রাগ হচ্ছে না মেজর মালিকের ওপর। আরবাজ খানকে না জানিয়ে এক্সপ্লোসিভের একটা কনসাইনমেন্ট ডাইভার্ট করে রামেশ্বরমের পরিবর্তে কোচি বন্দরে পাঠিয়ে দিয়েছিলেন। একমাত্র সেই বিস্ফোরক পৌঁছেছে তাজমহলের অন্দরে। আর কার্লেকার ধরা পড়ার আগে ডিটোনেটর ঢুকিয়ে দিয়েছে তাজের মধ্যে। এখন কুলকার্নিকে মাথা নিচে পা উপরে টাঙিয়ে পেটালেও ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স খবর পাবে না ডিটোনেটর কার কাছে এবং কোথায় রয়েছে। ফেসবুকে জামশেদির অনেকগুলো ফেক প্রোফাইল আছে। তার মধ্যে একটা থেকে মেসেঞ্জারে কল করলেন মেজর মালিককে। মেজর মালিক 2-3 বার রিং হওয়ার পর কল রিসিভ করলেন। সিকান্দার, তোমার বস আরবাজ খান আমাকে ভয় দেখাতে এসেছিল। আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ইজাজ আহমেদের ঘটনা নিয়ে বাইরে নাকি খুব হইচই হচ্ছে। হ্যাঁ, তাই? তা একটু হচ্ছে জানাব, তবে আপনি দুশ্চিন্তা করবেন না। গন্ডগোল এবার থেমে যাবে। পাকিস্তানে একটা ইস্যু বেশি দিন জিন্দা থাকে না, কিন্তু আপনি কিছুদিন চুপচাপ থাকুন। কিন্তু ইউএস ভাইস প্রেসিডেন্ট রিপাবলিক ডের প্যারেডে নাও আসতে পারেন। ওই খবরটা শুনেছেন কি? আমি আন্দাজ করেছিলাম। আচ্ছা, আমেরিকানরা কি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে? এখনো অফিসিয়ালি জানায়নি জানাব, তবে ইসলামাবাদে আলোচনা হচ্ছে যে উনি হিন্দুস্তানে যাবেন না। উনি আসুন বা না আসুন, হিন্দুস্তানে ধামাকা হবেই সিকান্দার। বহুত বড়া ধামাকা। ইনশাআল্লাহ জানাব। আপনি যখন হিন্দুস্তানে হামলা করার ওয়াদা করেছেন তখন কিছু তো হবেই। তবে আমার মনে হয় ইউএস ভাইস প্রেসিডেন্টের ক্ষতি না হলে ইন্ডিয়া একার দমে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগাবে না, কারণ আমাদের নিউক্লিয়ার পলিসি ওদের কাছে পরিষ্কার। তাহলে আর লাভ কি সিকান্দার? আমার সঙ্গে দায়েশ আর আল কায়দার নেতৃত্বের কথা হয়েছে। পাকিস্তান আক্রান্ত হলে সবাই আমাদের পাশে এসে দাঁড়াবে। দুনিয়া জুড়ে একটা ধর্মযুদ্ধ শুরু হবে, যার শেষে আমরা কামিয়াবি হাসিল করব। কিন্তু যুদ্ধই যদি না হয়। আপনি প্রথম দিন আলোচনার সময় এদের কথা বলেছিলেন জানাব, আমার খুব মনে আছে। কিন্তু দায়েশ, আল কায়দা কিংবা তালিবান, এদের সবার আলাদা আলাদা এজেন্ডা আছে। বিনা স্বার্থে কেউ আপনার ধর্মযুদ্ধের ডাকে এগিয়ে আসবে না, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। মৌলানার ইচ্ছা ছিল তৌসিফের কথাটা সিকান্দার মালিককে একবার বলে রাখেন, কিন্তু হঠাৎ লাইন কেটে গেল। নতুন করে ফোন করতে তাঁর আর উৎসাহ নেই। তিনি ঘর থেকে বেরিয়ে বিশ্রাম নিতে চলে গেলেন। পরিচারক ঘরে ঢুকে ভাঙা কাপ ডিশ সরিয়ে দিতে শুরু করল। এদিকে আমাদের দোস্তরা তাদের হাত তুলে দিয়েছে। তাদের কাছ থেকে নতুন করে কিছু সাহায্য পাওয়া যাবে না। ফোনে বেশি কথা বলা যাবে না জানাব, তবে সবকিছু এখনো শেষ হয়ে যায়। ডেরা গাজী খান থেকে অনেক দূরে ভার্জিনিয়ায় ল্যাংলেতে সিআইয়ের হেডকোয়ার্টারে বসে তৌসিফের সঙ্গে মৌলানা জামশেদির কথোপকথনের রিয়েল টাইম স্যাটেলাইট ইন্টারসেপশন রেকর্ড করা হচ্ছিল। ফোনের কণ্ঠস্বর জামশেদির। ভয়েস ম্যাচিং করে সে বিষয়ে সুনিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সিআইএ থেকে একটা এনক্রিপ্টেড মেলের মাধ্যমে সেই রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হলো অস্কার গার্সিয়ার কাছে। অস্কার বিকেলের দিকে সেটা হাতে পেল। মনোযোগ দিয়ে সেটা শুনে নিয়ে সে সুমিত বনসালকে ফোন করল। একবার রিং হতেই সুমিত ফোন রিসিভ করলেন। নতুন কিছু? দুটো ইনফরমেশন শেয়ার করছি, চুপচাপ শুনে নিয়ে কাজে লেগে পড়ো। আই এম অল ইয়ার্স মাই ফ্রেন্ড। তাজের ভেতরে যেখানে এমপ্রেসের কবর আছে তার ঠিক আশেপাশে কোথাও একটা বিস্ফোরক পাওয়া যাবে। ওটা রিট্রিভ করো,
কিন্তু এখনই ঢাকঢোল পিটিয়ে মিডিয়াকে জানানোর কোনো দরকার নেই। আর একটা কোঅর্ডিনেট টেক্সট করছি তোমাকে। ওখানে হামজা, কাদের আর তৌসিফকে পেয়ে যাবে। ওদের যদি হাতে নাতে ধরতে চাও তাহলে ইমিডিয়েটলি মুভ করো। কোনো সাপোর্টের দরকার হলে জানিও। ডক্টর কার্লেকারের মুখোমুখি বসেছিলেন সুমিত বানসাল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তাজমহলের গর্ভগৃহে, যেখানে সম্রাট ও তার রানীর আসল সমাধি রয়েছে, সেই কক্ষে ঢুকে একজন সন্ত্রাসবাদী বিস্ফোরক প্ল্যান করেছে। মানে ডক্টর কার্লেকার তাকে ভেতরে ঢোকার অবাধ ছাড়পত্র দিয়েছিলেন। এরকম কাজ একজন মানুষ করে কিভাবে? আচ্ছা নির্লজ্জ বেহায়া লোক আপনি ডক্টর কার্লেকার। তাজের একেবারে নিচে সমাধি মন্দির পর্যন্ত একটা টেররিস্টকে অ্যালাউ করলেন। একবারও ভাবলেন না দেশের কত বড় ক্ষতি করতে চলেছেন আপনারা? সুনীল কোথায় কি করছে তার কিছুই আমি জানতাম না। আমি শুধু বলে দিয়েছিলাম ওকে যেন কোথাও যেতে বাধা দেওয়া না হয়। বাকিটা কি হয়েছে আমি জানি না। আপনার এই সুনীলের আসল নাম তৌসিফ এবং সে জামাতে মুজাহিদিন নামে একটি কুখ্যাত সন্ত্রাসবাদী দলের সদস্য। সে কথা আপনি জানতেন? না, এরা টেররিস্ট গ্রুপ তা আস্তে আস্তে বুঝতে পারছিলাম, কিন্তু কোন সংগঠনের সদস্য তা জানতাম না। ঠিক আছে, আপনি কতদূর জানেন আর জানেন না তার হিসাব একটু পরে হবে। আগে খাঁচার বাইরের পাখিগুলোকে ঢোকাই, তারপর দেখছি। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে সোজা ডিরেক্টরের ঘরের দিকে এগোলেন তিনি। আজকের মধ্যে হামজাদের দলটাকে তুলতে পারলে আর একটা স্বস্তি পাওয়া যাবে। দিল্লি 16 জানুয়ারি দুপুর 12টা থেকে রাত 8টা। পাশাপাশি দুটো ঘরে জেরা চলছে। একটা ঘরে মুকেশ কানোজিয়া নিজে আব্দুল আর ইউসুফকে নিয়ে বসেছেন। পাশের ঘরে অরবিন্দ রাও এবং রোশনি মেহতা কথা বলছেন আফসানা এলামিন আর ঈশানীর সঙ্গে। কলকাতা থেকে সকালের ফ্লাইটে সবাই দিল্লিতে এসে পৌঁছেছে। আব্দুল এবং ইউসুফকে যাতে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় সেজন্য আদালতের কাছে আবেদন করা হয়েছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে খুব সাহায্য পাওয়া গিয়েছে। গতকাল বিকেলে ট্রানজিট রিমান্ড মঞ্জুর হতেই রাও কলকাতা থেকে 2 সন্ত্রাসবাদীকে নিয়ে রওনা হতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু জিজ্ঞাসাবাদের জন্য ঈশানীকে প্রয়োজন এবং সদ্য বাড়িতে ফেরা সৌমিকে ফেলে ঈশানী গতকাল আসতে পারত না, সেজন্য আজ সকালে বিমানে এসেছে সবাই। সৌমি এখন কিছুটা সুস্থ। তাকে নীলাদ্রি এবং অংশুমানের জিম্মায় রেখে ঈশানী চলে এসেছে। অংশুমান আপাতত সল্টলেকের বাড়িতেই থাকছে। বাড়ির বাইরে পুলিশ পাহারা বসেছে। আব্দুলের অবস্থা শোচনীয়। চোয়ালের হাড় আগেই ভেঙেছিল। ট্রানজিট রিমান্ড মঞ্জুর হয়ে যাওয়ার পরই কাল রাত্রে রাও তার আঙুলের অনেকগুলো নখ উপরে তুলে নিয়েছেন। পায়ের উপর মোটা কাপড় জড়িয়ে লাঠি দিয়ে এমন মেরেছেন যার ফলে পায়ের হাড়ে চির ধরে ফুলে ঢোল হয়ে আছে। আব্দুল পোর খাওয়া সন্ত্রাসবাদী। ব্যথা সহ্য করার প্রশিক্ষণের পাশাপাশি সিরিয়া ইরাকে যুদ্ধে আহত হওয়ার অভিজ্ঞতা আছে তার। কিন্তু এই নির্যাতন আর বেশিক্ষণ সহ্য করা তার পক্ষে সম্ভব হবে না, তা সে বুঝতে পারছে। আর একবার রাওকে ডাকবো না? দোস্তরা কোথায় লুকিয়ে আছে সেটা বলে দেবে। আগে তো বলেছি, আমি জানি না। আমাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি শুধু সেটুকু কাজই করেছি। কনোজিয়া জানেন একটা অপারেশনের সব তথ্য কখনো একজনের কাছে থাকে না, কারণ ধরা পড়লে তার কাছ থেকে সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকে। সল্ট লেক থেকে পালানোর আগে তুমি কাদের আর হামজার সঙ্গে কথা বলেছিলে। ওরা তখন কোথায় ছিল? জানি না, আমাকে শুধু ফোন নাম্বার দেওয়া হয়েছিল, ঠিকানা নয়। আব্দুলের অন্ডকোষে তামার তার জড়ানো আছে। মুকেশ কানোজিয়া ইশারা করতেই চন্দ্রশেখর বিদ্যুতের সুইচ অন করে দিল। পুরো 30 সেকেন্ড অসহ্য যন্ত্রণায় কাটা মুরগির মতন কাতরাতে লাগলো আব্দুল। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করার সঙ্গে সঙ্গে তার মাথা ধপ করে সামনের টেবিলের উপর গড়িয়ে পড়ল। পানি পানি পানি। চন্দ্রশেখর তরুণ অফিসার, এসব মারধরের ব্যাপারে তার উৎসাহ খুব বেশি। সে এগিয়ে এসে চুলের মুঠি ধরে আব্দুলকে তুলে ধরে বলল, পানি চাইয়ে ক্যা? হা কর মাদার চোদ, তোর মুখে মুতে দিচ্ছি আমি। হিন্দুস্তানির মুত পেটে গেলে তোর কলিজা ঠান্ডা হবে। চন্দ্রা, ऐसा मत करो।
पानी पिलाओ उसे। ক্রুদ্ধ চোখে আব্দুলের দিকে তাকিয়ে সরে গেল চন্দ্রশেখর। ফোনে কাউকে বলল জল নিয়ে আসতে। মুকেশ কানোজিয়া জানেন বিদ্যুতের এই ঝটকা খাওয়ার পর ফের কথা বলার অবস্থায় আসতে আব্দুলের সময় লাগবে। সেজন্য তিনি এবার মন দিলেন ইউসুফের দিকে। 3rd ডিগ্রির বহর দেখে কাল রাত থেকে ভয় সেঁটিয়ে রয়েছে ইউসুফ। একে ভাঙতে বেশি সময় লাগার কথা নয়। अभी तू बता, तू कैसे इन लोगों का साथ मिला? স্যার স্যার আমি হিন্দি তেমন জানি না, বাংলায় বলবো? बोल बोल, मैं बंगाली भी समझता हूँ। স্যার স্যার আমি আর হামিদ জেএমবি চট্টগ্রাম ইউনিটের মেম্বার। আমরা রাজশাহীতে র্যাব এরিয়ার কমান্ডারকে গুলি করে মেরেছিলাম। তারপর সরকার আমাদের মাথার দাম ঘোষণা করে। তখন আমাদের দলের রাশিদ ভাই বলে, সরকার তোকে ধরতে পারলে ফাঁসি দেবে না, যা তোরা ওই কিছুদিন নেপালে গা ডা দিয়া থাক, যা 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 যা। আমরা আমরা কাঠমান্ডুতে চলে যাই স্যার। ওখান থেকে আমি আর হামিদ কলকাতায় যাতায়াত করতাম, টুকটাক ব্যবসা করছিলাম আমরা। এরপর রাশিদ ভাই কাঠমান্ডুতে এসে বলল কলকাতায় নাকি একটা কাজ আছে। ওই 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 একটা বুড়ো আর তার নাতনিকে 3-4 দিন বাড়িতে আটকে রাখতে হবে। অ্যাডভান্স করলো টাকা। আমরা দুজনে চলে গেলাম। এখানে এসে আব্দুল ভাইয়ের সঙ্গে দেখা হলো। আল্লাহর কাসম হুজুর, ওকে ওকে আমি আগে চিনতাম না। নেপালে আরবাজ খান নামে কারো সঙ্গে যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, নামটা মনে হয় ওই একবার রাশিদ ভাইয়ের মুখে শুনেছিলাম স্যার, কিন্তু কিন্তু দেখা হয়নি। লোকটাকেও আমি ঠিক জানি না। জল খেয়ে আব্দুল একটু ধাতস্থ হয়েছে। আবার চেয়ারে সোজা হয়ে বসেছে সে, হাত দুটো টেবিলের সঙ্গে বাঁধা। সেজন্য একটু কুঁজো হয়ে সামনের দিকে ঝুঁকে বসতে হয়েছে তাকে। তার দিকে তাকিয়ে মুকেশ কানোজিয়া বললেন, আমরা কি করতে পারি তার একটা ঝলক তোমাকে দেখানো হয়েছে আব্দুল। তোমাকে 1 ঘন্টা সময় দিচ্ছি, তুমি ঠিক করে নাও আমাদের সঙ্গে কত দূর সহযোগিতা করবে। এরপর আমি যখন ফিরে আসব তখন আমার সঙ্গে কিন্তু রাও থাকবে। দরজা বন্ধ করে চন্দ্রশেখরকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন মুকেশ কানোজিয়া। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং প্রাইম মিনিস্টার অফিসে রিপোর্ট পাঠানোর আছে। নিজের অফিসে ফিরে যাওয়ার আগে তিনি একবার পাশের ঘরে ঢুকলেন। আফসানা এলামিন ক্রুদ্ধভাবে চেঁচিয়ে বলছেন, ঈশানী ম্যাডামের শরীর খারাপ দেখে তাকে সাহায্য করতে গিয়ে আমি টেররিস্ট হয়ে গেলাম। বাহ, আমাকে অ্যারেস্ট করে আপনারা দিনের পর দিন আমাকে আটকে রেখেছেন। এদিকে ঈশানী ম্যাডামের ফ্যামিলিকে উদ্ধার করতে সারা দেশের নিরাপত্তা বাহিনী একেবারে ঝাঁপিয়ে পড়ছে। বলুন, আমি মুসলমান না হয়ে হিন্দু হলে এসব কি আমার সঙ্গে করতে পারতেন? আফসানা ম্যাডাম, প্রশ্নটা দেশের নিরাপত্তার, হিন্দু মুসলমান সংঘাত নিয়ে নয়। ডক্টর কার্লেকার হিন্দু হলেও তাকে রেয়াত করা হয়নি। তবে তবে আনফর্চুনেটলি ঘটনাটার পেছনে যারা আছে সেই প্রতিবেশী দেশের সব ষড়যন্ত্রকারী কিন্তু আপনার ধর্মের মানুষ। আরে ঈশানী ম্যাডামকে কেন অ্যারেস্ট করছেন না? আফসানা ম্যাডাম, আপনি অ্যারেস্ট আর ডিটেন করার ফারাকটা বোঝেন না, না? আপনাদের দুজনকেই ডিটেন করা হয়েছে, যার মানে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা, গ্রেফতার করা নয়। আপনাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে যদি আমরা বুঝি কেউ আমাদের ভুল তথ্য দিচ্ছেন, তাহলে তাকে গ্রেফতার করা হতেই পারে। আফসানা, আফসানা, আমি কিন্তু তোমার হাতে আমার ব্যাগ ছেড়ে দিতে চাইনি। তুমি জোর করে সেটা নিয়েছিলে, আর তখনও আমি জানতাম না ওই ব্যাগের ভেতরে বিস্ফোরক রয়েছে। হ্যাঁ, ডক্টর সান্যাল বিস্ফোরক আছে সে কথা না জানলেও আপনি কিন্তু জানতেন যে ওই ব্যাগে কিছু খারাপ রয়েছে। আপনার তখনই পুলিশে রিপোর্ট করা উচিত ছিল। আমার ফ্যামিলি লাইফ আপনারা জানেন মিস্টার রাও। সারা দুনিয়ায় বাবা আর মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। একদল সশস্ত্র লোক আমাদের বাড়িতে ঢুকে তাদের গলায় ছুরি ঠেকিয়ে রেখেছে। এই অবস্থায় আমি কিভাবে পুলিশের কাছে যেতাম বলুন তো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, বিকাশ মহাপাত্র বা অমিত দেসাইকে বাদ দিয়ে এরা আপনার পরিবারকে পণবন্দি করলো কেন? সে ব্যাপারে আপনার কোনো ধারণা আছে?
দেখুন, আমি জানি না, আমি সত্যিই জানি না। তবে দেশাই এবং মহাপাত্র দিল্লিতে পরিবার নিয়ে থাকেন, সেখানে আমি একা থাকি। আর হয়তো সেটাই আমায় ভালনারেবল করে তুলেছে। প্রশ্নোত্তর গতানুগতিক বৃত্তে পাক খাচ্ছে দেখে মুকেশ কানোজিয়া বাধা দিলেন। এখন এসব থাক রাও। উই হ্যাভ মোর ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার টু ডু লিস্ট। আফসানা আর ঈশানী ম্যাডামকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। যেমন বলবেন স্যার। রশনি মেহতা পাশে বসে নিঃশব্দে সবকিছু শুনছিল, মাঝে মাঝে কিছু পয়েন্ট নোট করছিল। তার দিকে তাকিয়ে রাও বললেন, রশনি, ইউ টেক কেয়ার অফ দেম। তবে দুজনকেই কিছুদিনের জন্য সিকিউরিটি কভার দিতে হবে, সেটা পরে স্যারের সঙ্গে আলোচনা করে নিও। নিজের রুমে গিয়ে রিপোর্ট লেখা শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকে পড়লেন সুমিত বানসাল। স্যার, খুব জরুরি একটা খবর আছে। কল ইন্টারসেপশন থেকে জানা গিয়েছে তাজমহলের আন্ডারগ্রাউন্ডে কবরখানার মধ্যে এক্সপ্লোসিভ প্ল্যান করা হয়েছে। আর এই যে স্যার, টেররিস্টদের হাইড আউটের কোঅর্ডিনেট। এক টুকরো কাগজ বাড়িয়ে দিলেন সুমিত। সেটার দিকে তাকিয়ে মুকেশ কানোজিয়া বললেন, জায়গাটা কোথায় আইডেন্টিফাই করেছো? গাজিয়াবাদের কাছে একটা পরিত্যক্ত সুগার মিল স্যার। চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন মুকেশ কানোজিয়া। কমান্ডো মুভ করাও এক্ষুনি। যতক্ষণ না কমান্ডো পৌঁছচ্ছে, পুলিশ এলাকাটা ঘিরে ফেলুক। আর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দাও। যেমন ছুটতে ছুটতে সুমিত বানসাল এসেছিলেন, ঠিক সেই গতিতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। মুকেশ কানোজিয়া বেশ দ্বিধায় পড়ে গেলেন। এখন ডেস্কে বসে এনএসের জন্য রিপোর্ট লিখবেন নাকি তিনিও ঘটনাস্থলে দৌড়াবেন। শেষ পর্যন্ত তিনি স্থির করলেন ৮ ঘন্টার মধ্যে রিপোর্টটা কমপ্লিট করে অপারেশন মনিটরিং রুমে যাবেন। তার মধ্যে নিশ্চয়ই কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যাবে। ২৭ মিনিটের মাথায় আর্মির বম্ব ডিফিউজাল ইউনিট জানালো তাজমহলের সমাধিকক্ষ থেকে বোমার মতন একটা বস্তু উদ্ধার করা হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে পরীক্ষা করে মনে হয়েছে জিনিসটা বিস্ফোরক নয়। বেশ চিন্তায় পড়ে গেলেন কানোজিয়া। সন্ত্রাসবাদীরা কি ইচ্ছে করে তাদের ভুল পথে চালিত করেছে? এমনটা প্রায়ই ঘটে, কিন্তু এখন চিন্তা করার সময় নেই। বোমার মতন জিনিসটার ফরেন্সিক পরীক্ষা করে দ্রুত রিপোর্ট পাঠানোর জন্য বলে তিনি ফের লেখায় মন দিলেন। ৪০ মিনিটের মাথায় তার ঘরের দরজায় ফের টোকা পড়ল। এবার চন্দ্রশেখর এসে জানালো রশনি ম্যাডাম বলেছেন কমান্ডো বাহিনীর সঙ্গে লিঙ্ক এস্টাবলিশড হয়েছে, এক্ষুনি অপারেশন রুমে আসতে হবে। রিপোর্ট অসম্পূর্ণ রেখে মুকেশ কানোজিয়া ছুটলেন মনিটরিং রুমের দিকে। টেররিস্টদের গ্রুপটাকে যদি আজই ধরে ফেলা যায়, তাহলে রিপোর্টে সেটা জুড়ে দেওয়া যাবে। মনিটরিং রুমে বিশাল এলইডি স্ক্রিনে দেখা যাচ্ছে কুয়াশায় মোড়া হাইওয়ে থেকে ডান দিকের একটা রাস্তায় পর পর কমান্ডোদের নিয়ে গাড়িগুলো ঢুকে যাচ্ছে। সন্ধ্যার অন্ধকারে পরিত্যক্ত চিনি কারখানাটা ভুতুড়ে বাড়ির মতন দেখাচ্ছে। বাইরে একটা কম্পাউন্ডের হলুদ বাল্ব ছাড়া অন্য কোনো আলো নেই। সেই টিমটিমে আলোয় চারপাশ আরও রহস্যময় হয়ে উঠেছে। বাড়ির থেকে ৩০ গজ দূরে কমান্ডোদের গাড়ি থামল। 5টা গাড়ি থেকে একে একে নিঃশব্দে নামল 40 জন কমান্ডো। বাড়িটাকে অর্ধবৃত্তাকারে ঘিরে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। কয়েকজন নিচু প্রায় বুকে হেঁটে বাড়ির পেছন দিকে এগোলো। কারখানার সামনে একটা ভাঙাচোরা পাম্প হাউস। 2 জন স্নাইপার পাম্প হাউসের ছাদে উঠে পজিশন নিল। পেছনে যেখানে কমান্ডোদের নিয়ে আসা গাড়িগুলো থেমেছে, সেদিক থেকে প্রায় নিঃশব্দে উড়ে এলো একটা ড্রোন। ড্রোনের ক্যামেরায় ধরা পড়ল ছাদের ওপর কেউ নেই। ড্রোন প্রজাপতির মতন উড়তে উড়তে বাড়ির পেছন দিকে অদৃশ্য হয়ে গেল। স্ক্রিন কয়েক মুহূর্ত অন্ধকার থাকার পর ফের ভিজুয়াল ফিরে এলো। বাড়ির পেছন দিকে কমান্ডোদের যে টিম গিয়েছিল, তারা একটা মেশিন রুমের মধ্যে ঢুকে পড়েছে। চারিদিকে মরচে ধরা যন্ত্রপাতি। সেখানে দেখা যাচ্ছে একটা ঘর। এই ঘর থেকে এক ফালি আলো বাইরে আসছে। যে ঘর থেকে আলো দেখা যাচ্ছে সেদিকে ড্রোনকে পাঠানো হলো, কিন্তু গাছপালার মাঝখান দিয়ে ড্রোনের ক্যামেরা ক্লিয়ার ভিজুয়াল পাচ্ছে না। মিনিট 5 নানা রকম অ্যাঙ্গেল থেকে কসরত করার পর ড্রোন অপারেটর অবশেষে এমন একটা জায়গা খুঁজে পেল যেখান থেকে ঘরের ভেতরকার ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। মুকেশ কানোজিয়া দেখলেন হামজা আর কাদের 2 জন মিলে রান্নার আয়োজন করছে। একজন আটা মাখছে, আরেকজন ছুরি দিয়ে পেঁয়াজ কাটছে। পাশে আরও কিছু সবজি কাটা অবস্থায় পড়ে রয়েছে। একটা থালার উপর কিছুটা মাংস জাতীয় জিনিস দেখা যাচ্ছে। ওখানে নিশ্চয়ই খুব ঠান্ডা, কারণ হামজা এবং কাদের চাদর দিয়ে নিজেদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ঘরের এক কোণে পুরনো খবরের কাগজ পেতে বসে তৌসিফ কিছু যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করছে। একবার মুখ তুলে সে হামজাকে কিছু জিজ্ঞেস করল।
জবাবে হামজা হাত দিয়ে দেওয়ালের দিকে দেখালো। দেওয়ালের গায়ে দুটো AK-47 রাইফেল, মেঝের উপর মোট 6টা ম্যাগাজিন পড়ে রয়েছে। দুটো করে ম্যাগাজিন একসঙ্গে অ্যাডহেসিভ টেপ দিয়ে আটকানো। এটার মানে সন্ত্রাসবাদীরা লড়াই করার জন্য একেবারে তৈরি হয়ে রয়েছে। হামজাদের দলটা যেখানে রয়েছে সেটা স্নাইপারদের ঠিক উল্টো দিকে। কমান্ডোদের নির্দেশে স্নাইপার দুজন পাম্প হাউসের ছাদ থেকে নামা শুরু করল। তাদের কারোর পায়ে লেগে একটা লোহার পাইপের আলগা টুকরো ঠক করে ভোঁতা আওয়াজ করে নিচের ঘাস জমিতে গড়িয়ে পড়ল। তৌসিফ কিন্তু সেই আওয়াজে সতর্ক হয়ে চারপাশে তাকাতে শুরু করল। হামজা এবং কাদেরের কান মাথা চাদরে জড়ানো বলে সম্ভবত তার আওয়াজ পায়নি। তাদের দুজনকে সাবধান করে দিয়ে একটা অ্যাসল্ট রাইফেল তুলে দরজার দিকে এগোলো। দরজার বাইরে একটু বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে তৌসিফ কাউকে দেখতে না পেয়ে মুখ ফিরিয়ে হামজাদের কিছু বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আড়াল থেকে বিদ্যুৎ গতিতে দুজন কমান্ডো তার উপর ঝাঁপিয়ে পড়ল। তৌসিফ মার্শাল আর্টে দক্ষ, কিন্তু একসঙ্গে দুজনের আক্রমণ সামলাতে না পেরে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে তার হাত পিছ মোড়া করে বেঁধে মুখে টেপ আটকে দিল কমান্ডোরা। হামজা এবং কাদের ঘরের বাইরের ধস্তাধস্তির শব্দে একটু আকৃষ্ট হয়ে ছুটে এসেছিল, কিন্তু AK-47 কাছে পৌঁছানোর আগেই একদল কমান্ডো হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। সামান্য হাতাহাতি লড়াইয়ের পর হামজাদের দুজনকে কমান্ডো বাহিনী কবজা করে ফেলল। একটিও গুলি ছুড়তে হলো না, কেউ আহত নয়। এমন মাখনের মতন মসৃণ অপারেশন এর আগে কখনো দেখেছে বলে মুকেশ কানোজিয়া মনে করতে পারছেন না। সুমিত বানসাল এবং কমান্ডো বাহিনীর কমান্ডোদেরকে অভিনন্দন জানিয়ে তিনি ঘরে ফিরে এলেন। আরেকটা দীর্ঘ রাতের প্রস্তুতি শুরু হতে চলেছে। ভারতীয় সময় 7:30। ডেরা গাজী খানে নিজের বাড়িতে বসে মেজর সিকান্দার মালিকের মেসেঞ্জার কল পেলেন মৌলানা ইফতিকার জামশেদি। আপনি একই সর্বনাশ করলেন মৌলানা হুজুর। আপনার জন্য এবার পুরো পাকিস্তান সরকার জড়িয়ে গেল সবকিছুর সঙ্গে। কেন, কি হয়েছে? একটু আগে হামজাদের পুরো টিম হিন্দুস্তানি স্পেশাল ফোর্সের হাতে ধরা পড়ে গিয়েছে। হেডকোয়ার্টারে বলা বলি হচ্ছে আপনি স্যাটেলাইট ফোনে ওদের সঙ্গে কথা বলছেন, তাই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ওদের লোকেশন ট্রেস করে ফেলেছে। তাই নাকি? কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ না করে তো আমার উপায় ছিল না। খুব বোকামি করেছেন জনাব। আজ রাতেই আরবাজ খান আপনাকে অ্যারেস্ট করবে বলে শুনেছি। এখন দেশ বাঁচাতে আপনাকে আমেরিকানদের হাতে তুলে দেওয়ায় অবাক হওয়ার কিছু নেই। আপনি কি করলেন জনাব, কি করলেন? আমাকে পালাতে হবে সিকান্দার। এক্ষুনি তার ব্যবস্থা করো। আমেরিকানদের হাতে আমি ধরা পড়তে চাই না, কখনো না। তুমি ব্যবস্থা করো সিকান্দার। আপনাকে এখন সাহায্য করতে গেলে আমি নিজে বিপদে পড়ে যাব জনাব। উপায় নেই সিকান্দার। জিহাদের স্বার্থে এটা তোমাকে করতেই হবে সিকান্দার, করতেই হবে। জনাব, আপনি এক্ষুনি টানেল থেকে বাইরে বেরিয়ে আসুন। টানেলের বাইরে আমি একটা গাড়ি পাঠাচ্ছি, আপনি তাতে করে এলাকা ছেড়ে চলে যান। কোথায় পাঠাচ্ছ আমাকে সিকান্দার? হ্যাঁ, আমি নিজেও জানি না জনাব। গাড়িতে পৌঁছতে আপনার আধ ঘন্টা সময় লাগবে, তার মধ্যে আমি প্ল্যান ছকে নিচ্ছি। দেরি না করে দীর্ঘদিনের সঙ্গী AK-47 রাইফেল গলায় ঝুলিয়ে এবং জব্বার পকেটে কিছু টাকা নিয়ে মৌলানা জামশেদি তক্ষুনি সুড়ঙ্গ দিয়ে হাঁটা শুরু করলেন। ভারী চেহারার জন্য তাঁর হাঁটতে কষ্ট হয়, জোরে হাঁটতে পারেন না। সুড়ঙ্গ পথ খুব মসৃণ নয়, সেই পথে চলতেও অসুবিধা হয়। মৌলানা আল্লাহকে স্মরণ করতে করতে এগোলেন। সুড়ঙ্গের শেষ প্রান্তে লোহার দরজা খুলে মুখ বাড়িয়ে মৌলানা জামশেদি দেখলেন বাইরে একটা কালো SUV অপেক্ষা করছে। সেদিকে এগিয়ে গেলেন জামশেদি। রাতের আকাশেই একটা ড্রোন উড়ছে, টের পাননি তিনি। ট্রেনের ইঞ্জিনের এয়ার ব্রেক রিলিজের মতন একটা তীব্র শব্দে আকৃষ্ট হয়ে তিনি পিছন ফিরে তাকালেন। মুহূর্তের ভগ্নাংশের মধ্যেই একটা মিসাইল এসে আছড়ে পড়ল SUVর উপর। প্রচণ্ড বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল মৌলানা ইফতিকার জামশেদির শরীর। দিল্লি 17 জানুয়ারি বিকেল 5টা। মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি কেয়ারের 4 তলার করিডোরে একটা স্টিলের চেয়ারে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন অঙ্গদ সিং সোঢি।
আঙ্গাদের বয়স 35-36 হবে। লম্বা বলিষ্ঠ চেহারা, ফর্সা মুখে কদিনের না কামানো দাড়ি আর ক্লান্তির ছাপ। চেক শার্ট আর নীল রঙের ডেনিমের ট্রাউজার নানা জায়গায় কুঁচকে রয়েছে। এক ঝলক দেখলেই বোঝা যায় গত 2-1 দিন প্রবল ধকলের মধ্যে কাটাতে হয়েছে তাকে। হাসপাতালের করিডোর ধরে নিঃশব্দে এগিয়ে আসছিলেন মুকেশ কানোজিয়া এবং সুমিত বানসাল। দুজনেই আঙ্গাদের সামনে এসে থামলেন। আঙ্গাদ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, সে টের পেল না তার সামনে দুজন এসে দাঁড়িয়েছেন। কানোজিয়া এবং বানসাল একবার মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর সুমিত এগিয়ে গিয়ে ঘুমন্ত আঙ্গাদের কাঁধে হাত রেখে আস্তে করে ডাকলেন, অঙ্গদ। সরি স্যার, একটু চোখ লেগে গিয়েছিল। নো ইস্যু। ফারজানার কি খবর? অ্যাডমিশন করাতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, কোনো অসুবিধা হয়নি। আপনারা বলে রেখেছিলেন তাই এরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিয়েছে। কাল কয়েকটা টেস্ট করার আছে, তারপর অপারেশনের ডেট ফিক্স হবে। ফারজানা এখন কি করছে? ঘুমোচ্ছে স্যার। রাতারাতি পায়ে হেঁটে বর্ডার পার করে দিল্লি পর্যন্ত জার্নি করে খুব কাহিল হয়ে পড়েছিল, প্রচণ্ড ব্যথা হচ্ছিল, সেজন্য সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তুমি আমাদের সঙ্গে চলো আঙ্গাদ। আমরা যাওয়ার সময় ডাক্তারবাবুদের বলে যাচ্ছি যাতে ফারজানাকে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয়। কেমন? চলুন স্যার। মুকেশ কানোজিয়া আর সুমিত বানসালের সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে এলো আঙ্গাদ সিং সোডি। বাইরে 2টি কালো রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটাই 3 জনে উঠে বসলেন। অন্য গাড়িটা তাঁদের গাড়ির পেছনে চলতে শুরু করলো। আমরা কোথায় যাচ্ছি একটু বলা যাবে স্যার? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। স্যার, আমার মতো ছোটোখাটো লোকের সঙ্গে এনএসএ স্যারের কি দরকার? তুমি আর ছোটখাটো মানুষ নও অঙ্গদ। ইউ আর আ সেভিয়ার অফ দ্য নেশন। You not only foiled the plan of another terrorist attack on India, but also helped to kill a most wanted terrorist. Yes. কি যে বলেন স্যার, পুরো পরিকল্পনাই তো আপনাদের, আমি নিজে থেকে আর কি করেছি? হতে পারে প্ল্যানটা আমাদের, কিন্তু জীবনের ঝুঁকিটা তো তুমিই নিয়েছিলে, আমরা নিইনি, তাই পুরো ক্রেডিট তোমারই। মিনিট 15 চলার পর গাড়ি বড় রাস্তা ছেড়ে সার্ভিস রোড ধরে কিছুটা এগিয়ে বাঁক নিয়ে গলির মধ্যে ঢুকে একটা নিতান্ত সাধারণ দোতলা বাড়ির সামনে থামল। মুকেশ কানোজিয়া এবং সুমিত বানসালের পেছনে গাড়ি থেকে নামলো আঙ্গাদ। বাড়িটার দিকে তাকিয়ে একটু বিস্মিত হয়ে বলল, এই বাড়িতে এনএসএ স্যার আছেন? এটা আমাদের সেফ হাউস সংবাদ। এনএসএ সাহেব এখানেই তোমার সঙ্গে দেখা করবেন। অফিসে দেখা করলে তোমার পরিচয় জানাজানি হয়ে যেতে পারে, আর এখনই সেটা উনি চাইছেন না। এগোতে গিয়ে কথাটা শুনে থেমে গেল আঙ্গাদ। বলল, স্যার, ভেতরে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই। জিজ্ঞাসু দৃষ্টিতে দুজনেই তার দিকে তাকালেন। স্যার, আমি কিন্তু আর ফিরে যাব না। আমাকে কিছুদিন যদি কুলিং অফ পিরিয়ডে রেখে আবার আপনারা যেতে বলেন তাহলে কিন্তু আমি চাকরি ছেড়ে দেবো স্যার। আরে না না, তুমি যা করেছো তাই আমাদের জন্য যথেষ্ট। তোমাকে অযথা বিপদের মধ্যে ফেলার কোনো ইচ্ছে আমাদের কারোর নেই। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ললিত কোঠারি ঘরে সোফায় বসে খোশ মেজাজে চুরুট টানছিলেন। মুকেশ কানোজিয়া তার সামনে আঙ্গাদকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিল। স্যার, এই হলো আমাদের হিরো আঙ্গাদ সিং সোধি ওরফে মেজর সিকান্দার মালিক। अरे आओ बेटा अंगद, आओ आओ आओ, गले लग जाओ। तुम्हारे जैसा बहादुर आदमी मैंने अपनी पूरी जिंदगी में नहीं देखा। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। अब আমি আঙ্গাদের পুরো কাহিনী শুনতে চাই। কোনো কিছু বাদ না দিয়ে আমাকে সবটা বলো। স্যার, এই কাহিনীর শুরু আজ থেকে 15 বছর আগে। অঙ্গাদের তখন 21 বছর বয়স, সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সেই সময় প্রথমবারের চেষ্টায় আঙ্গাদ স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় পাশ করে পোস্টাল সার্ভিসে চাকরি পেয়ে যায়। আর তখন থেকেই আমরা ওকে স্পট করি। কেউ? স্যার, অঙ্গাদের মাথা খুব শার্প,
অঙ্ক এবং রিজনিং টেস্টে ও 100-র মধ্যে 100 স্কোর করেছিল। তাছাড়া নানান রকম পাজল বা ধাঁধার সমাধান করতে ওর জুড়ি ছিল না। ব্যাপারটা লক্ষ্য করে ওকে পোস্টাল সার্ভেলেন্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত করা হয়। সন্দেহজনক চিঠিপত্র খুলে দেখা, ভেতরে কোনো সাংকেতিক বার্তা থাকলে তার মানে উদ্ধার করার চেষ্টা, এই সব ছিল ওর প্রথম দিককার অ্যাসাইনমেন্ট। অঙ্গদ খুব ভালো কাজ করছিল, যদিও ওর বিন্দুমাত্র ধারণা ছিল না এসব কাজ করার জন্য ওকে কে বা কারা বেছে নিয়েছে। ও নিজের মনের আনন্দে কাজ করে যাচ্ছিল। 1 বছরের মধ্যে আমাদের পাকিস্তানের মিলিটারিতে পেনিট্রেট করার একটা সুবর্ণ সুযোগ এসে যায়। পাকিস্তান আর্মির মেজর জেনারেল হামিদুর আখতার তাঁর স্ত্রীর কিডনির চিকিৎসা করাতে হাউস্টনের একটা হাসপাতালে গিয়েছিলেন। উনি খুব টাকার টানাটানির মধ্যে ছিলেন। তাছাড়া উঠতে বসতে সরকারের কাছে নানাভাবে অপমানিত হচ্ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা ওকে আমাদের হয়ে কাজ করার প্রস্তাব দিই, আর উনি সেই প্রস্তাবে রাজি হয়ে যান। প্রস্তাবটা কি ছিল মুকেশ? স্যার, রবীন্দ্র কৌশিকের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। দ্য লেজেন্ডারি র এজেন্ট। 1975 থেকে শুরু করে 1983 সালে ধরা পড়ে যাওয়ার আগে পর্যন্ত রবীন্দ্র কৌশিক পাকিস্তান আর্মির ভেতরকার যেসব খবর দিয়েছিলেন সেগুলো এক কথায় ইনভ্যালুয়েবল। রবীন্দ্র কৌশিক ছিলেন একজন সাধারণ নাট্যকর্মী। উনি পাকিস্তান আর্মির ক্লার্ক হিসেবে কাজ শুরু করে মেজর র্যাঙ্ক পর্যন্ত প্রমোশন পেয়েছিলেন। উনি ধরা পড়ে যাওয়ার পর পাকিস্তান ওকে প্রচণ্ড অত্যাচার করে শেষ পর্যন্ত মেরে ফেলে। এরপর আমরা দীর্ঘদিন পাকিস্তান আর্মিতে পেনিট্রেশনের সুযোগ পাইনি। এখন দিনকাল অনেক বদলে গিয়েছে স্যার। রবীন্দ্র কৌশিক যেভাবে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভর্তি হতে পেরেছিলেন, আজকের দিনে সেটা আদৌ সম্ভব নয়। সেজন্য আমাদের দরকার ছিল একজন ইন্ট্রোডিউসার, আর সেই কাজটাই আমাদের হয়ে করে দিয়েছিলেন মেজর জেনারেল হামিদুর আখতার। অঙ্গদ সিং সোধিকে পাকিস্তানে গিয়ে ডিপ আন্ডার কাভার এজেন্ট হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল। পাঞ্জাবের বাসিন্দা অঙ্গদ অল্প বিস্তর উর্দু বলতে পারত। ওকে টানা 6 মাস পাকিস্তানি অ্যাকসেন্টে উর্দু বলা, সেখানকার আদব কায়দা ইত্যাদি শেখানো হলো। যেমন ধরুন স্যার, ভারতে মুসলিমরা খুদা হাফিজ বললেও পাকিস্তানে কিন্তু আল্লাহ হাফিজ বলা হয়। এইসব ছোটোখাটো বিষয়গুলো ওকে শেখানো হয়েছিল। এরপর অঙ্গাদের সুন্নত করা হলো, যাতে ওকে পরীক্ষা করলে মুসলমান বলেই মনে হয়। কভার স্টোরি অনুসারে অঙ্গাদের নাম দেওয়া হয়েছিল সিকান্দার মালিক। আক্তার সাহেব নিজের দূর সম্পর্কের আত্মীয় পরিচয় দিয়ে অঙ্গদকে পাকিস্তানি মিলিটারি আর্মিতে ভর্তি হওয়ার সুযোগ করে দেন। আর এখানেও অঙ্গাদের পাজল সলভ করার দক্ষতা আইএসআই অফিসারদের নজর কেড়ে নেয়। ওরা অঙ্গদকে কোড ব্রেকার হিসেবে নিয়োগ করে। অঙ্গদের কভার স্টোরি হামিদুর আখতার নিজে যাচাই করেছেন বলে ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে আইএসআই খুব বেশি খোঁচাখুচি করেনি। আমরা প্রথম দিকে কিছু গুরুত্বহীন এনক্রিপ্টেড মেসেজ এমনভাবে পাঠাতাম যাতে পাকিস্তান সেগুলো সহজেই ইন্টারসেপ্ট করতে পারে, আর সেই মেসেজগুলো ওরা অঙ্গদের কাছে পাঠালে অঙ্গদ সেগুলো ডিসাইফার করে ফেলত। একমাত্র ওই কিভাবে মেসেজগুলো পড়তে পারছে এই প্রশ্ন যাতে না ওঠে, সেজন্য আইএসআই এর অন্যান্য কোড ব্রেকারদের ও আমাদের মেসেজের এনক্রিপশন ভাঙার কৌশল শিখিয়ে দিয়েছিল। কিন্তু একবার অঙ্গদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যাওয়ার পর আর আমরা ওই চ্যানেলে মেসেজ পাঠাতাম না। পাকিস্তান সন্দেহ করেনি, কারণ ঘন ঘন চ্যানেল পরিবর্তন সব ইন্টেলিজেন্স এজেন্সি করে থাকে। ভেরি ইন্টারেস্টিং। তারপর সিনেমায় যেমন অ্যাকশনের পাশাপাশি রোম্যান্টিক ব্যাপার স্যাপার থাকে, এবার স্যার মেজর সিকান্দার মালিকের জীবনেও তেমন কিছু ঘটল। কি অঙ্গদ, সবটা স্যারকে বলবো তো? অঙ্গদ মাথা নিচু করে হাসল। স্যার, আখতার সাহেবের বিবি মারা গেলেন। মেজর জেনারেল সাহেব তার একমাত্র মেয়ে ফারজানাকে নিয়ে বেশ সমস্যায় পড়লেন, কারণ মায়ের কিডনির রোগ জেনেটিক্যালি ফারজানাও পেয়েছে। এটা ততদিনে ধরা পড়েছে।
অসুস্থ মেয়ের বিয়ে কিভাবে দেবেন সেই কথা ভেবে আখতার সাহেব যখন দিনরাত ভেবে কুল কিনারা পাচ্ছেন না, তখন জানতে পারলেন অঙ্গদের সঙ্গে ফারজানার একটা মিষ্টি মহব্বতের সম্পর্ক গড়ে উঠেছে। ফারজানা অসুস্থ জেনেও অঙ্গদ তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। আমাদের এজেন্সির দিক থেকে অঙ্গদকে ক্লিয়ারেন্স দেওয়া হলো। একদিন ওদের নিকাহ হয়ে গেল। ভাগ্যিস পাকিস্তানে আত্মীয়দের মধ্যে বিয়ে করার প্রথা আছে, দেশটা ভারত হলে ওদের সন্দেহ করা হতো। বিয়ের পরেই মেজর সিকান্দার মালিকের ভাগ্য খুলে গেল স্যার। ততদিনে পাকিস্তানের রাজনৈতিক পালাবদলের সুবাদে হামিদুর আখতার পাওয়ারফুল হয়ে উঠেছেন। আমেরিকা যখন মৌলানা জামশিদির মাথার দাম $1.5 মিলিয়ন ঘোষণা করল, তখন পাকিস্তান পড়ে গেল প্রবল চাপে। মৌলানার প্রভাবের কথা মাথায় রাখলে তাকে আমেরিকার হাতে তুলে দেওয়া যায় না। এদিকে আমেরিকা কড়া শর্ত দিল, যদি সত্যিকার গৃহবন্দী করে রাখা হবে পাকিস্তান সরকার এই প্রতিশ্রুতি দেয়, একমাত্র তবেই জামশিদি রেহাই পাবে। বাড়ির বাইরে এক কদম পা রাখলে আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলবে না। আরবাজ খান মৌলানাকে অ্যারেস্ট করে ডেরা গাজী খানের বাড়িতে ঢুকিয়ে দিল, আর তার গতিবিধি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হলো আখতার সাহেবের দামাদকে। কথায় কথায় অনেক সময় কেটে গিয়েছে। সেদিকে খেয়াল হতে ললিত কোঠারি সঙ্গে সঙ্গে একজন অ্যাটেন্ডেন্টকে ডেকে চা, কফি এবং কিছু স্ন্যাক্স নিয়ে আসতে বললেন। সে তৈরি ছিল। কয়েক মিনিটের মধ্যেই গরম কফির সঙ্গে পানীয় আর চিকেন পাকোড়া এনে হাজির করল। কফি খেতে খেতে আবার শুরু করলেন মুকেশ কানোজিয়া। তাকে গৃহবন্দী করায় মৌলানা জামশিদি প্রথমে খুব রেগে গিয়েছিলেন। জিহাদি মানুষ তো, সব সময় খোয়াব দেখেন আল্লাহর হুকুমে দুনিয়া চলবে আর সেখানে তার কথাই হবে চূড়ান্ত। কিন্তু বাস্তব পরিস্থিতি অন্যরকম দেখে তিনি যখন খুব ক্রুদ্ধ, তখনই মেজর মালিক আইএসআইকে প্রস্তাব দিল মৌলানার বাড়ির নিচে টানেল নির্মাণ করে তার যাতায়াতের অবাধ সুযোগ করে দেওয়া হোক। তো এরকম টানেল প্যালেস্টাইনে হামেশাই দেখা যায়। আমাদের এখানেও বর্ডারে দু একবার এই পদ্ধতিতে টেরোরিস্টরা ইনফিলট্রেট করার চেষ্টা করেছে, কিন্তু বাড়ির নিচে টানেল বানিয়ে দেওয়া এটা আগে কখনো হয়নি। এই ব্যবস্থা করে দেওয়ার জন্য মেজর মালিক মৌলানা জামশিদির খুব কাছাকাছি চলে এলো। তো জামশিদি খুশি হয়ে মেজর মালিকের অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য প্রতি মাসে একটা টাকা দেওয়া শুরু করলো। আইএসআই মেজর সিকান্দার মালিকের মতো একজন ট্যালেন্টেড অফিসারকে মৌলানা জামশিদির পেছনে নজরদারির কাজে ফেলে রাখতে চায়নি। নতুন রিক্রুটদের ট্রেনিং দেওয়ার কাজে লাগানো হয়েছিল তাকে। সিকান্দার মালিক একটা ভদ্রলোকের চুক্তি করে নিয়েছিল মৌলানা জামশিদির সঙ্গে। সেটা হলো, সে জামশিদির দৈনন্দিন কাজে নাক গলাবে না, কিন্তু মৌলানা তাকে না জানে কোনো বড় কাজে হাত লাগাতে পারবেন না। ভারত বিরোধী কাজে তো একেবারেই নয়। এভাবেই সব কিছু চলছিল। আঙ্গাদের দেওয়া খবরের উপর নির্ভর করে আমরা জঙ্গি অনুপ্রবেশের অনেক ঘটনা আটকেছি। অনেক জঙ্গিকে ডেরায় হানা দিয়ে ধরা সম্ভব হয়েছে। কোনো ক্ষেত্রেই মেজর সিকান্দার মালিককে পাকিস্তান সন্দেহ করেনি। বেটা আঙ্গাদ, এবার তোমার মুখে শুনতে চাই, তুমি অপারেশন ব্ল্যাক মুন সম্পর্কে কিভাবে জানতে পারলে? স্যার, জামশিদি চেয়েছিলেন আমাদের রিপাবলিক ডে সেলিব্রেশনের পর দিন, যখন ইউএস ভাইস প্রেসিডেন্ট চাঁদের আলোয় তাজমহল দেখতে যাবেন, তখন সেখানে একটা ব্লাস্ট করাবেন। বিস্ফোরণের কালো ধোঁয়ায় চাঁদ ঢাকা পড়ে যাবে। সেই জন্য অপারেশনের নামকরণ করা হয় ব্ল্যাক মুন। ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডির সঙ্গে কথা বলে সবুজ সংকেত পাওয়ার পর মৌলানা অপারেশনে হাত দেন। 2.5 মাস আগে আমাকে ডেকে তিনি পুরো প্ল্যান খুলে বলেন। আমি সঙ্গে সঙ্গে এজেন্সিকে অ্যালার্ট করি, কিন্তু এজেন্সি আমাকে মৌলানার প্ল্যান নিয়েই এগিয়ে যেতে বলে, কারণ এজেন্সি জামশিদির লোকজনকে হাতে নাতে ধরতে চেয়েছিল। আরবাজ খান সাহেবকে যেহেতু মৌলানা একেবারেই পছন্দ করেন না, সেজন্য মৌলানা ভারতে এক্সপ্লোসিভ পাঠানো থেকে শুরু করে তার লোকজনকে ঢোকানোর ব্যবস্থা সব কিছু আমাকেই করতে বলেছিলেন। আমি চাইনি বিস্ফোরক আদৌ ভারতে প্রবেশ করুক। সেই জন্য আরবাজ সাহেবের অনুমতি নিয়েই একটা কনসাইনমেন্ট পাঠিয়েছিলাম ইজাজ আহমেদের কাছে। আমি জানতাম এই বিস্ফোরক তিনি ভারতে পাঠাবেন না।
দ্বিতীয় কনসাইনমেন্টটা কাছ উপকূলে পাকিস্তানি জাহাজ থেকে কান্ট্রি বোটে তুলতে গিয়ে ইন্ডিয়ান নেভির তাড়া খেয়ে পাকিস্তানি জাহাজ পালিয়ে যায়। 3 নম্বর কনসাইনমেন্ট হাম্বানটোটা পোর্টে খালাস হওয়ার পর জাফনা হয়ে রামেশ্বরম দিয়ে ভারতে ঢোকার কথা ছিল, কিন্তু প্রথম দুটো কনসাইনমেন্ট ভারতে ঠিক মতো নাও পৌঁছাতে পারে এরকম একটা অনুমান জামশেদি করেছিলেন। তিনি তাই আমাকে বলেন যে ওই মালটা কলম্বো হয়ে কোচি দিয়ে ইন্ডিয়ায় পাঠাতে হবে। আমি মুখে আপত্তি করলেও কাজটা করতে কোনো অসুবিধা ছিল না, বরং আমার সুবিধাই হলো। হাম্বানটোটা ইন্ডিয়ার কনসুলেটে আমাদের এজেন্সির লোকজন নজর রাখতে শুরু করলো। আমরা খবর পেলাম পাকিস্তানিরা এক্সপ্লোসিভ খালাস করে জিনিসটা কোচি বন্দরে স্যামুয়েল নামে এক ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিয়েছে। স্যামুয়েল মাছের ব্যবসার পাশাপাশি সোনা স্মাগলিংয়ের কাজ করে। ওকে বোঝানো হয়েছিল কাঠের প্যাকিং বাক্সে কিছু নারকটিক্স রয়েছে। স্যামুয়েলের দলের জেকব নামের একজনকে হাত করে আমরা এক্সপ্লোসিভের বাক্স বদল করে দিই। কোচি থেকে সেই নকল বিস্ফোরক গিয়ে পৌঁছায় তাজমহলের ভেতরে তৌসিফের হাতে। তৌসিফ সেটাকেই এক্সপ্লোসিভ ভেবে তাজমহলের মধ্যে চার্জ বানিয়ে প্ল্যান্ট করে। তৌসিফের মতো একজন বিস্ফোরক বিশেষজ্ঞ বুঝল না যে ওর কাছে যে জিনিসটা গিয়েছে সেটা আদৌ এক্সপ্লোসিভ নয়। তার কারণ আছে স্যার। এই প্রথমবার ওরা আরডিএক্সের পরিবর্তে EPX-1 নামে একটা নতুন প্লাস্টিক এক্সপ্লোসিভ ব্যবহার করার পরিকল্পনা করেছিল। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি EPX তৈরি করে মিশরের একটা কোম্পানি। হেলিওপলিসে ওদের ল্যাবে জিনিসটা ডেভেলপ করা হয়েছে। তৌসিফ আগে কখনো EPX নিয়ে কাজ করেনি, জিনিসটা নিজের চোখে দেখেওনি, সেজন্য বিস্ফোরক চিনতে পারেনি। তবে তাজমহলের ভেতরে আরও কিছুদিন কাজ করার সুযোগ পেলে নিশ্চয়ই বুঝে যেত জিনিসটা আসল না নকল। আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম এই 3 নম্বর কনসাইনমেন্টটা নিয়ে। সেটাই তো স্বাভাবিক স্যার। ফারজানার অসুস্থতার অজুহাত দিয়ে এই সময় আমি কিছুদিন চুপচাপ বাড়িতে বসেছিলাম। এজেন্সির সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার উপায় ছিল না। বিবি খুব অসুস্থ এটা প্রমাণ না করতে পারলে আমাকে আমেরিকায় ট্রিটমেন্ট করাতে যাওয়ার অনুমতি দেওয়া হতো না। ওরা জানতো না যে আমি আমেরিকার ভিসা আর ফ্লাইটের টিকিট করালেও আসলে আমি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি। কিন্তু ইজাজ আহমেদকে জামশেদি হঠাৎ খুন করতে গেল কেন? স্যার, ইজাজ আহমেদের পাঠানো বিস্ফোরক সিকিউরিটি এজেন্সি বাজেয়াপ্ত করেছে। এই গল্পটা ছড়ানোর সময় আরও সতর্ক থাকা দরকার ছিল। দুজন অফিসারের কথোপকথনের একটা রেকর্ডিং আরবাজ খান আমাকে দিয়ে বলেন, দেখো দেখো ইজাজ আহমেদ কি কাণ্ড করেছে দেখো। সেই রেকর্ডিং জামশেদিকে না শুনিয়ে আমার উপায় ছিল না। জামশেদি রেকর্ডিং শুনে খেপে গিয়ে কোয়েটা যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুড়ঙ্গ পথে আমি তাকে বার করে কোয়েটায় নিয়ে যাই। সেখানে জামশেদির লোক খুব নৃশংসভাবে ইজাজ সাহেবকে হত্যা করে। নাদিয়াকে নাকি তুমি মেরেছ? খবরটা সত্যি? কেন মারলে ওকে? হ্যাঁ স্যার, আমি মেরেছি। নাদিয়াকে মেয়ে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেন ইজাজ আহমেদ। নিজের মেয়ের মতোই দেখতেন ওকে। ইজাজ সাহেবের উপর নজর রাখার জন্য ISI আমাকে নির্দেশ দেয়। আমি নাদিয়াকে প্রস্তাব দিই এবং ও সেটা গ্রহণও করে। আসলে ইজাজ আহমেদের কঠোর সংযমী বিপ্লবীর জীবন নাদিয়ার পছন্দ ছিল না। ও চাইতো আর 5টা সমবয়সী মেয়ের মতো ঘুরবে ফিরবে, টাকা খরচ করবে। এই সুযোগটা করে দিয়ে আমি ওকে হাত করেছিলাম। কিন্তু নাদিয়াকে বিশ্বাস করে ইজাজ সাহেব বলে ফেলেছিলেন, মুখে যতই গালিগালাজ করি না কেন আমি আসলে তার কাছে বিস্ফোরক পৌঁছে দিয়েছি। জামশেদি যদি নাদিয়াকে অত্যাচার করত তাহলে ওর সব কিছু ফাঁস করে দিত। সেই জন্য আমি গুলি চালিয়েছিলাম। নাদিয়ার কাছে $5,000 পাওয়া গিয়েছিল, তাই আমাকে কেউ বিশেষ সন্দেহ করেনি। নাদিয়া কোথা থেকে একসঙ্গে এতগুলো ডলার হাতে পেল? এনি গেস? জানি না স্যার, মনে হয় এটা ইজাজ আহমেদ সাহেবের একটা আখরি চাল। উনি অনুমান করেছিলেন কিছু একটা বিপদ আসতে চলেছে। হয়তো নাদিয়ার কোনো আচরণে ওর সন্দেহ হয়েছিল, সেই জন্য উনি টাকাটা রেখেছিলেন বলে আমার বিশ্বাস। और एक सवाल है और একটা প্রশ্ন। অঙ্গদ বেটা, তোমাকে ছাড়াও আরেকটা লুপে মৌলানা জমশিদি অপারেট করছিল। সেই লুপে ছিলেন डॉक्टर संदीप कारलेकर और उनके साथ और भी लोग थे। এদের হাত দিয়ে ভারতে ডিটোনেটর আর অন্য আর্মস প্রবেশ করেছে। তোমার কোনো আইডিয়া আছে এরা কারা
আই মিন আমরা এখনো সবাইকে চিহ্নিত করতে পারিনি, আইডেন্টিফাই নেই কর পায়ে হাম লোগ অভি তক। জানি না স্যার, অপারেশনের চেন অফ কমান্ড মৌলানা জামশিদি নিজের হাতে রেখেছিল, তবে তৌসিফকে যখন অ্যারেস্ট করা গিয়েছে তখন হয়তো রহস্য অনেকটাই পরিষ্কার হবে। মুসলমানরা গলায় যেরকম কালো রঙের তাবিজ পরে হুবহু সেই রকম দেখতে একটা মিনিয়েচার ডিভাইস তৌসিফের গলায় ঝোলানো রয়েছে। জিনিসটা আসলে একটা খুব পাওয়ারফুল ট্রান্সমিটার, ওর মাধ্যমে তৌসিফ অনেকের সঙ্গে কথা বলতো। ওই ডিভাইসটা পরীক্ষা করা হলে হয়তো কিছু তথ্য পাওয়া যেতে পারে। আচ্ছা, সেই জন্যই কি রিপোর্ট বলছে যে সুনীল মানে তৌসিফ আপন মনে বিড়বিড় করে কথা বলতো? সম্ভবত তাই স্যার। তুমি কাল রাতে কিসের টোপ দিয়ে জামশেদিকে বাড়ি থেকে বার করে নিয়ে এলে অঙ্গদ? অপারেশন পরিকল্পনা মাফিক এগোচ্ছে না বলে জামশিদি ক্রমশ ডেসপারেট হয়ে উঠছিলেন। বেপরোয়া হয়ে উনি গতকাল স্যাটেলাইট ফোনে ভারতে ওর দলবলের সঙ্গে কথা বলেন। ফোন কল সিআইএ ইন্টারসেপ্ট করেছে, এই খবর আমরা পেয়ে যাই। সঙ্গে সঙ্গে আমি ওকে জানাই টানেল দিয়ে পালিয়ে যেতে হবে, নয়তো আমেরিকানরা তাদের ভাইস প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে ওর বাড়ি গুড়িয়ে দেবে। সুড়ঙ্গ পথে বেশ কয়েকবার আমার সঙ্গে যাতায়াত করার সুবাদে আমার উপর জামশিদির একটা নির্ভরতা তৈরি হয়েছিল। উনি আমার কথায় বিশ্বাস করে বেরিয়ে আসেন, আর তারপর পুরো ঘটনাই সকলের জানা। চলো, রাত হয়ে গিয়েছে। অঙ্গদ, লেটস গো টু ডিনার। সামান্য ডাল আর রুটির আয়োজন রয়েছে। চলো আমরা সবাই একসঙ্গে খেয়ে নিই। হ্যাঁ, কলকাতা 27শে জানুয়ারি রাত 9:30। শীত চলে যাওয়ার আগে শেষবারের মতন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায়। ডাইনিং টেবিলে খেতে খেতে নীলাদ্রি ভাবছিলেন, মাত্র 16-17 দিন সময়ের মধ্যে তার জীবনে হঠাৎ করে কত কিছু ঘটে গেল। তাদের বাপ মেয়ে নাতনির চুপচাপ নিস্তরঙ্গ জীবনটা ভুল করে আচমকা এক সিনেমা সেটের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে সন্ত্রাসবাদীরা তাজমহল উড়িয়ে দেওয়ার ছক করে। গভীর রাতে বাড়িতে লুকিয়ে ঢুকে পড়ে তারা নিরীহ মানুষকে পণবন্দি বানায়। অত্যাধুনিক যুদ্ধ সাজে সজ্জিত কমান্ডো বাহিনী কলকাতা শহরের বুকে অপারেশনে নামে। ছুরি, গুলি, রাইফেল, গ্রেনেড, কোনো কিছুর কমতি নেই এই চিত্রনাট্যে। খাবার টেবিলে আজ অতিথি সান্নিধ্য, পারমিতা, সংগ্রাম, অনিন্দ এবং অংশুমান। ঈশানিয়ার কাজের মেয়ে রত্না সবাইকে খাবার পরিবেশন করছিল। পাশে টিভি চলছে। এতক্ষণ মার্কিন ভাইস প্রেসিডেন্টের তাজমহলের নৈশ সফর দেখানো হচ্ছিল। নির্বিঘ্নে তাজমহল দেখে তিনি রাষ্ট্রপতি ভবনের অতিথিশালায় ফিরে গিয়েছেন। টিভির পর্দায় এখন অন্য খবর দেখাচ্ছে। সেই খবর বিশেষ কেউ দেখছে না, সবাই নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মগ্ন। সান্নিধ্য আর পারমিতাকে আলাদা করে লক্ষ্য করছিলেন নীলাদ্রি। ওরা দুজনে যেন দেবদূত হয়ে আবির্ভূত হয়েছে সান্যাল পরিবারের জীবনে। তাদের সবার জীবন রক্ষার জন্য সান্নিধ্যর কাছে নীলাদ্রি গভীরভাবে কৃতজ্ঞ। ছেলেটা যদি ভয় পেয়ে যেত কিংবা মাথা না খাটিয়ে টাকাটা খরচ করে ফেলতো, তবে এ যাত্রায় তাদের পরিত্রাণ পাওয়া শক্ত ছিল। শুধু 3টি প্রাণহানি নয়, সন্ত্রাসবাদীরা সম্ভবত তাদের পরিকল্পনা কার্যকর করতে সফল হতো। আর পারমিতা যেভাবে ওর দাদাকে পুরো ঘটনা জানিয়ে একের পর এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ করেছে, তার মূল্যও অপরিসীম। এখন যদিও সৌমি পড়াশোনা করার অবস্থায় ফেরেন, তবু পারমিতা তাকে পড়াতে বসানোর চেষ্টা করে যাচ্ছে। নীলাদ্রি হেসে বলেছিলেন, তুমি অ্যাডভান্স পেমেন্ট না নিয়েই পড়াতে শুরু করে দিলে যে? কথাটা কোচিং ক্লাসের স্যারের কাছ থেকে শুনে শেখা। আমার বাড়ি থেকে এতদূর যাতায়াত করে হয়তো আমি বেশি দিন সৌমিকে পড়াতে পারবো না, কিন্তু অনলাইনে ক্লাস করে করে সৌমি অনেকটা পিছিয়ে আছে, সেটুকু মেরামত করে দেওয়ার চেষ্টা করব। সান্নিধ্য পারমিতার অ্যাডভেঞ্চার করার একটা প্রবণতা আছে, তবে এই বয়সে অ্যাডভেঞ্চার করার আগ্রহ আর উৎসাহ যেমন বিপথে নিয়ে যায়, এদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। সান্যাল সাহেবের কাছে সব সময় পুলিশ জীবনের অভিজ্ঞতা শুনতে চায় দুজন। মুশকিলে পড়ে যান তিনি। তার চাকরি জীবন মোটেই শার্লক হোমসের কাহিনী নয়, বরং আইপিসি আর সিআরপিসির কঠিন বাঁধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ এক মামুলি চাকরিজীবীর রোজনামচা। তিনি পোড়ো দেশলাই কাঠি, সিগারেটের টুকরো, জুতোর তলায় লেগে থাকা ধুলো, ঢিলের গায়ে আটকানো উড়ো চিঠি, বালিশের গায়ে লেগে থাকা চুল, এইসব দেখে অপরাধী চিহ্নিতকরণের কোনো সুযোগ পাননি। কিন্তু জেলার অ্যাডিশনাল সুপার বা সুপারের দায়িত্বে থাকাকালীন সামলাতে হয়েছে রাজনৈতিক দাঙ্গা, করতে হয়েছে নির্বাচন বা ভিআইপি মুভমেন্টের মতন নিরস কাজকর্ম।
একেবারে 2-4টে গোলমেলে খুন ডাকাতি বা তছরূপের কেস যে তিনি সামাল দেননি তা নয়, কিন্তু সান্নিধ্য পারমিতা তার কাছ থেকে ওটিটি সিরিজের মতন গল্প শুনতে চাইছে, যা তার জীবনে ঘটেনি। উপরওয়ালাদের নেক নজরে থাকতে গেলে যেমন চালাকচতুর হতে হয়, তিনি তা নন বলে তিনি সিআইডি বা কলকাতা পুলিশের ভালো পোস্টিং কখনো পাননি। বেশিরভাগ সময় তাকে ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোর্ট ম্যাটার হ্যান্ডেল করতে দেওয়া হতো। সেন্ট্রাল ডেপুটেশনে গিয়ে কিছুদিন বেশ ভালো অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন, কিন্তু স্ত্রী আর মেয়েকে ফেলে খুব বেশি দিন বাইরে থাকতে না পেরে ফিরে আসেন নিজের শহরে। জোড়াতাপ্তি দিয়ে সেই সব ঘটনা এবং অন্য অফিসারদের কাছে শোনা কিছু গল্প শুনিয়ে সান্নিধ্য পারমিতার কৌতূহল নিবৃত্ত করতেন তিনি। অংশুমান সেই যে এ বাড়িতে এসেছে তারপর থেকে সে এখানেই আছে। সৌমিকে উদ্ধার করার পর সে চলে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশ যখন তার ঠিকানা চায় তখন অংশুমান ঠিকানা দিতে পারেনি। মানিকতলার বাড়ি এখন আর নেই। অংশুমানের বাবা মারা গিয়েছে। দুর্বৃত্ত পুত্রের সংসর্গ পরিত্যাগ করে মা চলে গিয়েছেন হালি শহরে ভাইয়ের বাড়িতে। ব্যাংকে বাড়ির দলিল বন্ধক রেখে ধার নিয়েছিল অংশুমান। কিস্তির টাকা বাকি পড়ায় ব্যাংক বাড়ি দখল করে নিয়েছে। তার এই দশা জেনে আপাতত তাকে দোতলায় নিজের স্টাডি রুমে থাকতে দিয়েছেন নীলাদ্রি। ঈশানী আর সৌমির ঘরে তার প্রবেশাধিকার নেই। খেতে খেতে নীলাদ্রি বললেন, আমার পিস্তলটা উদ্ধার হয়েছে কিনা কিছু জানো? খিদিরপুর থেকে যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে আপনার গ্লকটা ছিল বলেই শুনেছি, কিন্তু ওইসব অস্ত্র তো দিল্লিতে নিয়ে গেছে রয়্যাল লোকজন। কবে ফেরত পাবেন তার নিশ্চয়তা নেই। ইউএস ভাইস প্রেসিডেন্টের তাজমহল দর্শন তো নির্বিঘ্নে হয়ে গেল, কিন্তু আর কোনো ডেভেলপমেন্ট জানা গেল? বেশ কিছু ডেভেলপমেন্ট আছে, তবে সব খবর তো আমাদের লেভেল অবধি পৌঁছায় না স্যার, তাই সব কিছু জানতে পারিনি। যেটুকু জেনেছি তা হলো পুরো দলটাকে গাজিয়াবাদের কাছাকাছি একটি পরিত্যক্ত কারখানা থেকে অ্যারেস্ট করেছে সিকিউরিটি এজেন্সি। হামজা, কাদের আর ওই তসিফ, এই তিনটা নাম জানতে পেরেছি। এরা সবাই কিন্তু কুখ্যাত টেররিস্ট, পাকিস্তানের জামায়াতে মুজাহিদিন সংগঠনের সদস্য। তাজের ভেতরে তো ঈশানী নিজে ডিটোনেটর পৌঁছে দিয়েছে, কিন্তু বিস্ফোরক উদ্ধার হয়েছে কি? হ্যাঁ স্যার, যতদূর শুনেছি ডিটোনেটর উদ্ধার হয়েছে, কিন্তু বিস্ফোরক পাওয়া যায়নি। এক্সপ্লোজিভ বলে যে জিনিসটার কথা জানা গিয়েছিল সেটা পরীক্ষা করে ফরেন্সিক বলছে জিনিসটা আদৌ বিস্ফোরক নয়। তবে কি? জানলার কাঁচ আটকাতে ওই পুডিং ক্লে বলে এক ধরনের জিনিস ব্যবহার করা, সম্ভবত সেই জিনিস। তবে ফাইল রিপোর্ট জানতে পারিনি, সময় লাগবে আরও কিছু। তাহলে বিস্ফোরক গেল কোথায়? এটা নিয়েই তো দ্বন্দ্ব তৈরি হয়েছে স্যার। জামাতে মুজাহিদিন বিস্ফোরকের 3টে কনসাইনমেন্ট পাঠিয়েছিল বলেই আমি শুনেছি, তার মধ্যে একটার হদিশ এখনো পাওয়া যায়নি। সারা দেশে এখন রেড অ্যালার্ট আছে, সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু সমস্যা কোথায় জানেন স্যার? যেহেতু ব্যাপারগুলো স্পর্শকাতর, সেই জন্য সব কিছু খুলে বলা যাচ্ছে না। এদিকে নিচুতলার পুলিশ যারা স্টেশন, এয়ারপোর্ট বা মেট্রো রেল পাহারা দিচ্ছে, তারা জানেই না যে তাদের কোন জিনিসের ওপর লক্ষ্য রাখতে হবে। স্যার, আপনি কি মাওলানা জামশিদির খবরটা শুনেছেন? আপনার কি খবরটা ঠিক বলে মনে হয়? শুনেছি, কিন্তু খবর কনফার্ম করার কোনো লোক খুঁজে পাইনি। এগুলো তো ওপরতলার খবর, আমাদের কাছ অব্দি এসে পৌঁছায় না। ঠিক 2-4 দিন বাদে হয়তো CNN বা BBC খবরটা দেবে, তখন আমরা জানতে পারবো। কি খবর? আমি একটু জানতে পারি কি? ইন্টেলিজেন্স কমিউনিটির মধ্যে একটা গুজব ছড়িয়েছে যে আমেরিকার মিসাইল হানায় 16 কিংবা 17 তারিখ রাতে মাওলানা ইফতিকার জামশেদি প্রাণ হারিয়েছে। কিন্তু আমেরিকানরা খবরের সত্যতা স্বীকারও করেননি, কোনো বিবৃতিও দেননি। পাকিস্তান সরকারও কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তান আর কি প্রতিক্রিয়া জানাবে? দেশটা সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর হয়ে উঠেছে বহুকাল আগেই। আফগানিস্তানে রুশ আগ্রাসন ঠেকাতে জিমি কার্টার সেই যে অস্ত্রশস্ত্র পাঠিয়ে সন্ত্রাসবাদীদের কারখানা চালু করে দিল, তারপর থেকে সারা বিশ্ব এই দেশটার উৎপাতে জর্জরিত। যত ভোগান্তি আমাদের মতো সাধারণ মানুষের। আপনি আর কোথায় সাধারণ মানুষ হলেন স্যার? পুলিশ প্রশিক্ষণের বেসিক গ্রামার তো আপনার রক্তে মিশে রয়েছে। বাড়িতে অস্ত্র উঁচিয়ে খুনে লোকজন বসে রয়েছে, আর আপনি তাদের হাতে ফিজিক্যাল অ্যাসল্টেডও হয়েছেন। আর তারই মধ্যে স্নান করতে গিয়ে আপনি টাকার গায়ে মেসেজ লিখে সান্নিধ্য রাতে ধরিয়ে দিলেন। হ্যাটস অফ টু ইউ স্যার। এই ছেলেটা সাহস না দেখালে কিন্তু বাবার চালাকি কোনো কাজেই লাগতো না।
তাই না? পারমিতা হয়তো কোনো সময় ওকে ওই সংগ্রামবাবুর কথা বলেছিল, আর কথাটা মাথায় উনি স্টোর করে রেখেছিলেন। সময় মতো সেটা কাজে লাগাতে পেরেছে বলেই এই যাত্রায় আমরা সবাই রেহাই পেলাম। তোমরা আমার কথা তো কেউ বলছো না ঈশানীদি। আমি যে সারা দিনরাত তোমার সঙ্গে কথা বলে তোমাকে সাহস দিয়ে গেলাম, দাদার কথায় তোমাদের বাড়িতে ঢুকে গিয়ে সব কিছু দেখে এলাম, তোমরা আমাকে একটু তারিফ করবে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাহিনীতে তোমরা দুজনেই হিরো। যেভাবে নিঃস্বার্থভাবে তোমরা আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছ, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমি চাই সান্নিধ্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করুক। যতদিন না ওর বাবার পেনশনের ব্যাপারটার হিল্লে হচ্ছে, ততদিন ওর লেখাপড়ার খরচ আমার। আর পারমিতা, তুমি এবার থেকে পুচকুর পড়ানোর দায়িত্ব নেবে। বাড়ি থেকে যাতায়াতের ব্যবস্থা আমি করে দেবো। স্যার, মানে আসলে আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, কেন বলবে না, বলো। অংশুমান বাবুর কথা বলছিলাম। অংশুমান বাবুর ইনভলভমেন্ট আকস্মিক হলেও আমাদের একটা শিক্ষা দিয়ে গেল। তা হচ্ছে ইলেকট্রনিক সার্ভেলেন্সে যতই উন্নতি হোক না কেন, পুলিশের কাছে শেষ কথা হলো সোর্স। আজকের দিনে মোবাইল ফোনের ওপর আমাদের তদন্ত এতটা নির্ভরশীল হয়ে পড়েছে, যার ফলে অপরাধী যদি গা ঢাকা দেওয়ার সময় ফোন অফ করে দেয়, তাহলে তার হদিশ কিন্তু পাওয়া প্রায় দুঃসাধ্য। তখন কিন্তু স্যার আমাদের সম্মান বাঁচিয়ে দেয় এই হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ অংশুমান বাবু কিংবা নাগমার মতো কোনো সোর্স। অংশুমান ঈশানীর দিকে তাকিয়ে দেখল ঈশানী এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। অংশুমানের ভেতরটা পুড়ছিল। এই বউ মেয়েকে ফেলে এতদিন সে কত নষ্টামি না করে বেরিয়েছে। দিনের পর দিন জ্বালাতন করে অতিষ্ঠ করে তুলেছে শ্বশুরবাড়ির সবাইকে। আজ যখন সে আশ্রয়হীন, পথের ভিখারির মতো নিঃস্ব, তখন ফের তাকে আশ্রয় দিয়েছে এই সান্যাল পরিবার। চোখের জল লুকিয়ে ফেলতে অংশুমান মুখ নিচু করল। ইসলামাবাদ 27 জানুয়ারি রাত 9:30। টিভি সুইচ অফ করে আরবাজ খান বললেন, মেজর সিকান্দার মালিক সম্পর্কে কবে আপনার সন্দেহ তৈরি হলো? থমথমে মুখে মৌলানা ইফতিকার জামশেদি বসে ভারতীয় চ্যানেলে মার্কিন ভাইস প্রেসিডেন্টের তাজমহল শপথ দেখছিলেন। সম্প্রচার একটু আগে শেষ হয়েছে। চাঁদের মখমলের মতো নরম আলোয় ধোয়া সম্রাট শাহজাহানের অমর ভালোবাসার সৌধটিকে দেখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মুগ্ধ হয়েছেন। সে কথা তাঁর চোখে মুখে ফুটে ওঠা দুটি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। ভাইস প্রেসিডেন্টের পাশে হাসি মুখে ভারতের উজিরে আজমকে দেখে মৌলানা সারা শরীর জ্বালা করছে। আজ রাতে তাজমহলের কোথায় মৃত্যুর মহোৎসব হওয়ার কথা, আগুন আর ধোঁয়ায় সারা আসমান ঢেকে যাওয়ার কথা। তা নয়, তাকে ইসলামাবাদে আইএসআইয়ের সেফ হাউসে বসে টিভিতে হিন্দুস্থানের আর আমেরিকার দোস্তি মোহব্বতের ছবি দেখতে হচ্ছে। ছি! জনাব শুনছেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম। ইজাজ আহমেদের ব্যাপারটা নিয়ে আমার সন্দেহ হয়েছিল। সিকান্দার বলেছিল আপনার নির্দেশে ইজাজ আহমেদের কাছে এক্সপ্লোসিভ পাঠানো হয়েছে, কিন্তু আপনার নাম করে সিকান্দার নিজেই যে কাজটা করেছে সে কথা আমি ইমতিয়াজের কাছ থেকে জানতে পেরেছি। ইমতিয়াজটা আবার কে? আপনাদেরই লোক, তবে অনেক নিচু তলার অফিসার, আপনার চেনার কথা নয়। ইমতিয়াজ নিজে এক্সপ্লোসিভের একটা কনসাইনমেন্ট খালাস করে কোয়েটায় ইজাজ আহমেদের কাছে পৌঁছে দিয়েছিল। সেই রাতে ইমতিয়াজকে ফোন করে সিকান্দার বলেছিল যে আপনার নির্দেশে অপারেশনে ইজাজ আহমেদকে ইনভলভ করা হয়েছে। কথাটা ইজাজ আহমেদ শুনে ফেলে খুব গুসা করেন। বেশি রাতে আবার ইজাজ সাহেবকে ফোন করে সিকান্দার জানায় যে ইমতিয়াজের মতো নিচু তলার অফিসারকে অপারেশনের খুঁটিনাটি পরিষ্কার করে বলার দরকার নেই বলেই আপনার নাম করে কিছু কথা বলতে হয়েছে। সেগুলো যেন ইজাজ সাহেব সত্যি না ভেবে বসেন। এই কথা আপনাকে কে বলল? ইজাজ আহমেদ নিজে? না,
নাদিয়াকে বলেছিলেন। নাদিয়াকে উনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন, আর আমাকে জানিয়েছিল নাদিয়া। আপনি তখন সিকান্দরকে চ্যালেঞ্জ করেননি? না, করিনি, চ্যালেঞ্জ করিনি। অপারেশনের মাঝপথে চ্যালেঞ্জ করলে সবকিছু বিগড়ে যেত। এদিকে আমি ইজাজ আহমেদকেও বিশ্বাস করতে পারছিলাম না। দিনের পর দিন সামান নিজের কাছে ফেলে রেখেছিল। তৌসিফরা যখন আমাকে বারবার করে মাল পাঠাতে বলছে, তখন ইজাজ আহমেদ বলছে, লাইন ক্লিয়ার পাচ্ছি না, এখন মাল পাঠালে ইন্ডিয়ান এজেন্সি ধরে ফেলবে। সেজন্য আমি কিছুদিন চুপচাপ বসেও ছিলাম। ভাবছিলাম বাকি দুটো কনসাইনমেন্টের যে কোনো একটা নিশ্চয়ই হিন্দুস্তানে ঢুকে যাবে। তারপর আমি কোয়েটায় যাওয়ার ঝুঁকি নিলাম। আপনার কোয়েটায় যাওয়ার সিদ্ধান্ত খুব মারাত্মক ছিল। সিআইএ টের পেলে পেন্টাগন আগেই আপনাকে মেরে দিত। আমরা কিছুই করতে পারতাম না, কারণ আমেরিকার সঙ্গে চুক্তি অনুসারে আপনার বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। বুঝি বুঝি, আমি সবই বুঝি, সবই জানি। কিন্তু আপনার পাঠানো অডিও ক্লিপিংসটা শুনে আমার মাথায় আগুন ধরে গিয়েছিল। আগুন। আল্লাহর কাজ করতে গিয়ে আমাকে যদি শহীদ হতে হয় তাহলে তাই হব, এই ভেবে আমি কোয়েটায় গিয়েছিলাম। আর তাছাড়া সিকান্দারের সামনে একবার নাদিয়ার মুখোমুখি হওয়ার দরকার ছিল। তবে সিকান্দার আমাকে সেই সুযোগ না দিয়ে গুলি চালিয়ে মেয়েটাকে মেরে দিল। কিন্তু আপনি তো নাদিয়ার গলা টিপে ধরেছিলেন। হ্যাঁ, ধরেছিলাম তো, ধরেছিলাম। তবে মারতাম না ওকে। ওর কাছে এত টাকা এলো কি করে? মুশারফ, ইমতিয়াজ, সিকান্দারের সঙ্গে ওর কি কি কথা হয়েছে সব কিছু টেনে বার করতাম। কিন্তু তার আগে সিকান্দার ওর মুখ বন্ধ করে দিল। তারপরেও আপনি সিকান্দার সম্পর্কে আমাকে কিছু জানালেন না? কোয়েটা থেকে ফিরে আসার পর কোনো কিছু আর আমার আয়ত্তে ছিল না। মিডিয়ায় ইজাজ আহমেদের খুন নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছিল। সিআইএ জেনে গিয়েছিল আমি কোনোভাবে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়েছি। আমেরিকা প্রচণ্ড চাপ দিচ্ছিল। তবে ওর মধ্যে আমি টের পেয়েছিলাম যে সিকান্দারকে বুঝতে আপনাদের কিংবা আমার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। বড় ভুল। কেন এরকম মনে হলো আপনার? দেখুন খান সাহেব, আমি আল্লাহর বান্দা। সারা জীবন তার নির্দেশে তার রিয়াসত নির্মাণ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। কিন্তু একেবারে আনপড় আদমি তো আমি নই। কায়রো মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছি। আমার বাড়ির আশেপাশে যে আমেরিকান ড্রোন উড়ে বেড়ায় সেটা আমি জানি। আর তাতে গার্গান স্টেয়ার টেকনোলজির ক্যামেরা আছে এটাও আমি জানি। এই ক্যামেরার 1000টা চোখ, একে ফাঁকি দেওয়া খুব শক্ত। আমেরিকান স্যাটেলাইটকে ফাঁকি দিয়ে আমি যখন কোয়েটায় গিয়েছিলাম তখন কেউ জানতো না যে আমি বাড়ির বাইরে যাচ্ছি। সেজন্য ড্রোন বাড়ির কাছে আসেনি। কিন্তু আমি কোয়েটায় এসেছি কথা যখন পুরো দুনিয়া জেনে গেল তখন ড্রোন তার নজরদারি অনেক বাড়িয়ে দেবে, সেটাই স্বাভাবিক কিনা বলুন? অথচ আমি সিকান্দারের সঙ্গে একেবারে দিনের বেলায় ফিরে এলাম। বাড়ির 1.5 কিলোমিটার দূরে টানেল দিয়ে ঢুকে ঘরে ফিরলাম। গুলি দূরের কথা, কেউ একটা ইটের টুকরো পর্যন্ত ছুড়ল না। আসলে সিকান্দার শত্রুদের একেবারে হাতে কলমে বাড়ির বাইরে যাওয়ার রাস্তাটা চিনিয়ে দিতে চেয়েছিল। জামশেদির কথা থেকে কিছু কিছু অংশ নোট করছিলেন আরবাজ খান। লেখা থামিয়ে তিনি প্রশ্ন করলেন,
এসব যখন ঘটছে তখন আপনার নিজের লোকজন কোথায় ছিল? ওরা ওরা হিন্দুস্তানেই ছিল, কিন্তু কোন জায়গায় ছিল সেটা আমি বলতে পারবো না, কারণ ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। তবে আমি বুঝে গিয়েছিলাম যে অপারেশন ব্যর্থ হতে চলেছে। তাজমহলে বড় ধরনের ব্লাস্ট তো দূরের কথা, একটা পটাকাও ফাটানো যাবে না। হিন্দুস্তানের সিকিউরিটি ফোর্স তাজের পুরা দখল নিয়েছিল। পরে আমার সঙ্গে তৌসিফের কথা হলো, ওরা বলল যে একটা ভাঙা কারখানার মধ্যে লুকিয়ে রয়েছে, কিন্তু তৌসিফ তাজের ইমারতের একেবারে নিচে একটা বিস্ফোরক বানিয়ে বসিয়ে দিতে পেরেছে। তবে কিভাবে জিনিসটাকে ডিটোনেট করা যাবে সেটা ওরা বুঝতে পারছিল না। তো আমি প্ল্যানটা একটু বদল করে তাজ বাদে দিল্লির অন্য যে কোনো একটা শাহী ইয়াদগারে ব্লাস্ট করাতে বলেছিলাম, তাহলেও আমি কিছুটা হয়তো শান্তি পেতাম। আপনার সেই কলটা কিন্তু সিআইএ ধরে ফেলেছে। আপনার ফোন করা উচিত হয়নি। আমিও জানতাম যে আমার কল সিআইএ বা অন্য এজেন্সি ট্রেস করবে। খান সাহেব, আমি মরতে ভয় পাই না। হিন্দুস্তানে যে কোনো একটা শাহী ইয়াদগার উড়িয়ে দেওয়ার পরে যদি আমার মৃত্যু হতো, তবে আমি হাসতে হাসতে ব্যস্ত চলে যেতে রাজি ছিলাম। লেকিন দেখলাম যে ব্লাস্ট করার আগেই আমার দোল বোল ধরা পড়ে গেল। তো তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এর পেছনে সিকান্দারের হাত আছে। আর তখন আমি আমার আখরি চাল চাললাম। সিকান্দার আপনাকে ফোন করে কি বলেছিল? সিকান্দার আমাকে বলেছিল যে কোনো সময় আমার উপর আমেরিকানরা অ্যাটাক করবে, আর সেই জন্য আমাকে সুডং দিয়ে বেরিয়ে এসে ওর লোকের সঙ্গে পালিয়ে যেতে বলেছিল। আমি বুঝেছিলাম যে এটা টোপ। আসলে আমাকে সিকান্দার এইভাবে বাড়ির বাইরে টেনে বের করতে চাইছি। সিকান্দার বলেছিল যে ও ইসলামাবাদে রয়েছে, কিন্তু আমার লোক খবর দিয়েছিল ওকে লাহোরের একটা হোটেলে দেখা গিয়েছে, আর সঙ্গে রয়েছে ওর বিবি, যার বিবি এত বিমারি যাকে দুদিন বাদে ইলাজ করাতে আমেরিকা নিয়ে যেতে হবে। তার সঙ্গে সিকান্দার লাহোরে কি করছে? হ্যাঁ, আর তখনই আমি বুঝে যাই যে সিকান্দার হিন্দুস্তানের হয়ে কাজ করছে। হয়তো লাহোর থেকে অমৃতসরে চলে যাবে। জামশিদি থামলেন। একটানা অনেকক্ষণ কথা বলেছেন। গলা শুকিয়ে গিয়েছে। বোতল থেকে গ্লাসে জল ঢেলে ঢক ঢক করে পুরো জলটা খেয়ে নিলেন। তারপর তারপর আর কি, আমি সুড়ং পথে আমার হামশাকাল ইসমাইলকে পাঠিয়ে দিলাম। বাইরে ড্রোন মিসাইল নিয়ে অপেক্ষা করছিল। অন্ধকারে আমাকে ভেবে ওরা মিসাইল ছুড়ে ইসমাইলকে টুকরো টুকরো করে দিল। ইসমাইল জিহাদের জন্য প্রাণ দিয়েছে। আল্লাহ উসকো জান্নাত কা হাজারো সাল নসিব করে। আরবাজ খান চুপ করে রইলেন। আবারও একবার হিন্দুস্তানের ক্ষতি করতে গিয়ে পাকিস্তান নিজের মুখে চুনকালি মাখল। আন্তর্জাতিক মহল এখন পুরো ব্যাপারটা জানে না বলে সেরকম হইচই হয়নি, কিন্তু আমেরিকা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাদের ভাইস প্রেসিডেন্টের উপর আক্রমণের চেষ্টায় তারা ভয়ঙ্কর যুদ্ধ ঘোষণা করবে। তিনি দেশে ফিরে এলে আমেরিকা পরবর্তী পদক্ষেপ নেবে। একজন সেনা ঘরে ঢুকে আরবাজ খানের দিকে একটা চিরকুট এগিয়ে দিল। তিনি সেটার দিকে এক ঝলক দেখে নিয়ে আবার টিভি চালিয়ে দিলেন। এইমাত্র পাওয়া খবরে জানা যাচ্ছে
যাচ্ছে বালুচিস্তানের তেলের পাইপলাইনে এক বিরাট বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনার দায় কেউ স্বীকার না করলেও অনুমান করা হচ্ছে এর পেছনে নিষিদ্ধ সংগঠন বালুচিস্তান রিপাবলিকান আর্মির হাত রয়েছে। মনে করা হচ্ছে যে গত সপ্তাহে বালুচ নেতা এজাজ আহমেদের হত্যার বদলা হিসেবে এমন ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পাকিস্তান সেনা ও গোয়েন্দা বাহিনীর উচ্চপদস্থ কর্তারা উপস্থিত হয়েছেন। শেষ পর্যন্ত আপনার সামান আমাদের বিরুদ্ধেই ব্যবহার করা হলো। কিন্তু আমি থেকে গেলাম, আপনি থাকলেন, তাজমহলও থাকলো। এর বদলা হবেই খান সাহেব। আমার জবান রইল, এর বদলা হবে। মিলিয়ে নেবেন আপনি, হ্যাঁ, মিলিয়ে নেবেন। পাণ্ডুরাং স্যামুয়েল খুন হয়ে যাওয়ার পর থেকে রাতে আর নিজের বাড়িতে ঘুমানোর সাহস পান না রশন উইলিয়াম জ্যাকব। একদিন একজন বন্ধুর বাড়িতে রাতে ঘুমোতে যায় সে। আজ যেমন এসেছে সেন্ট সেবাস্টিয়ান স্কুলের কাছে এক বন্ধুর বাড়িতে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আবহাওয়া বেশ মনোরম। ছাদের ওপর এক বোতল বিয়ার নিয়ে বেশ আয়েশ করে বসে সিগারেট ধরিয়েছিল জ্যাকব। বেশ কিছুদিন হলো ওর হাতে কোনো কাজ নেই। ওর বস স্যামুয়েল দিন দশেক আগে মেয়ে এমিলিকে স্কুলে ছাড়তে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পুলিশ তন্ন তন্ন করে সারা জায়গায় স্যামুয়েলকে খুঁজেছে। জ্যাকবের মতন অন্তত 10-12 জন যুবক স্যামুয়েলের কারাবারের সঙ্গে যুক্ত। তারাও তাদের সব রকম চেনা জানা সূত্র কাজে লাগিয়ে স্যামুয়েলের অনুসন্ধান করেছে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর একদিন হঠাৎ করে স্যামুয়েলের বুলেট বিদ্ধ দেহ পালিয়াক্কাল টেম্পলের পাশে নর্দমা থেকে উদ্ধার করা হলো। সারা শরীরে অসংখ্য অত্যাচারের চিহ্ন ছিল। পুলিশ মনে করছে এটা গ্যাংওয়ারের ঘটনা। জ্যাকবের মনে কদিন ধরে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এটা আদৌ গ্যাংওয়ার নয়, তার চেয়ে অনেক বড় কোনো ঘটনার পরিণতি। দুবাই থেকে চেনা অয়েল ট্যাঙ্কার এর আগে বহুবার সোনার বিস্কিট নিয়ে এসেছে। একবারের জন্য কোনো সমস্যা হয়নি। এবার 2 পেটি মাল এসেছিল। সোনা নয়, অন্য কিছু। স্যামুয়েল জিনিসটা জ্যাকবের হাতে দিয়ে বলেছিল রিগাল এন্টারপ্রাইজ নামের হরিয়ানায় একটা কোম্পানির লোকের হাতে ডেলিভারি করতে হবে। কিন্তু রিগাল এন্টারপ্রাইজ যোগাযোগ করার আগেই একজন অচেনা লোক জ্যাকবের সঙ্গে দেখা করে তাকে এমন একটা প্রস্তাব দিল যে জ্যাকব ফাঁদে পড়ে গেল। লোকটা জ্যাকবকে 2 লক্ষ টাকা দিয়ে বলেছিল দুবাই থেকে আসা 2টো কাঠের পেটির মালের বদলে হুবহু একই রকম দেখতে অন্য 2টি পেটি রিগাল এন্টারপ্রাইজের হাতে তুলে দিতে হবে। টাকার লোভে আগুপিছু না ভেবে জ্যাকব রাজি হয়ে গিয়েছিল। অচেনা আগন্তুকের দেওয়া 2 পেটি মাল নিয়ে রিগাল এন্টারপ্রাইজের প্রতিনিধি চলে গিয়েছে। দুবাই থেকে আসা পেটি 2টো পড়ে রয়েছে জ্যাকবের শ্বশুর বাড়ির চিলেকোঠায়। কিন্তু তারপরে কোথাও একটা গন্ডগোল শুরু হয়েছে। জানুয়ারি মাসের শেষ দিন চিন্তিত মুখে স্যামুয়েল জানতে চেয়েছিল, আমি যে 2টো কাঠের পেটি তোকে দিয়েছিলাম, তুই সেগুলো ঠিকভাবে ডেলিভারি করেছিলিস তো? ওরা নাকি আসল মাল হাতে পায়নি। জ্যাকব জিসাস আর মেরি মায়ের দিব্যি খেয়ে বলেছিল সে জিনিসটা ঠিকঠাক ডেলিভারি করেছে। সে যেহেতু স্যামুয়েলের অনেক দিনের বিশ্বস্ত সঙ্গী, সেজন্য তার বস সন্দেহ করেনি। কিন্তু তখনই জ্যাকব বুঝেছিল কোথাও একটা মারাত্মক ভুল হয়ে গিয়েছে। স্যামুয়েল খুনের পর তার দৃঢ় বিশ্বাস হয়েছে যে যারা রিগাল এন্টারপ্রাইজের জন্য মাল পাঠিয়েছিল তাদের হাতে ঠিকঠাক জিনিস পৌঁছায়নি বলেই স্যামুয়েলকে মরতে হয়েছে। বিয়ারের বোতলে একটা চুমুক দিয়ে পাশে রাখা মোবাইলের দিকে তাকালো জ্যাকব। ফোনটা সাইলেন্ট করা, কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কল ঢুকছে বলে স্ক্রিন দপদপ করছে। পাকিস্তানের নাম্বার দেখাচ্ছে ফোনের পর্দায়। ভয়ে ভয়ে এই ফোনটা রিসিভ করলো সে। হ্যালো, রোশন জ্যাকব? ইয়েস, স্পিকিং। সুভাটকা বাচ্চা, তোর জন্য আমাদের সব পরিকল্পনা বরবাদ হয়ে গেল। আমাদের মাল বল, আমাদের মাল কোথায় সরিয়েছিস? বল, আমাদের মাল কোথায় সরিয়েছিস? জ্যাকবের চোখের সামনে পাণ্ডুরাং স্যামুয়েলের ক্ষতবিক্ষত মৃতদেহটা ভেসে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভুল করে ফেলেছিলাম, আপনারা আমাকে মাফ করে দিন। আমি আপনাদের মাল ফেরত দিয়ে দেব। তোর হাতে মাত্র 24 ঘন্টা সময়। কাল
একটা জংলা রঙের মাহিন্দ্রা জাইলো গাড়ি অপেক্ষা করবে। ওই গাড়িতে মাল তুলে দিবি। জানাজানি হলে কিন্তু তোর পুরো ফ্যামিলি খতম করে দেব। নির্দিষ্ট সময় মসজিদের কাছে পৌঁছে জ্যাকব দেখল জাইলো গাড়িটা দাঁড়িয়ে আছে। ড্রাইভারের সিটের পাশের জানলার কাছে টোকা দিতে কাজ নেমে এলো এক অল্প বয়সী তরুণ। চালকের আসনে বসে রয়েছে। গাড়িতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। ড্রাইভার মুখে কিছু বলল না, হাতের ইশারায় কাঠের বাক্স দুটিকে পিছনের সিটে তুলে দিতে বলল। জ্যাকব অনুগত ভৃত্যের মতন আদেশ পালন করল। জাইলো স্টার্ট হলো। জ্যাকব সেদিকে তাকিয়ে অনুভব করল বিদেশ থেকে চোরা পথে আসা বিপজ্জনক জিনিসটা কোচি উপকূল ছেড়ে ক্রমশ ভারতের হৃদয় ভূমির দিকে অগ্রসর হচ্ছে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আপনারা শুনছিলেন লেখক কাজল ভট্টাচার্যের একটি দুর্দান্ত স্পাই থ্রিলার গল্প জিহাদের কালোচাঁদ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজকের গল্পে যেসব কুশীলবরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে ছিলাম আমি সন্তু। গল্পের শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও। গল্পের প্রচ্ছদ অলঙ্করণ রৌনক। গল্পের বেতান্নাট্য রূপ দিয়েছে দীপান্বিতা। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।